তো ও অলরেডি আইআইটি তে 2 বছর ধরে পড়ছে। তো আইআইটির লাইফটা কিরকম, আইআইটি তে চান্স পাওয়ার পরে স্ট্রাগল বেশি না আগে স্ট্রাগল বেশি, সবকিছু নিয়ে ও কথাবার্তা বলবে। ও কিভাবে সকাল প্রিপারেশন। 10টা থেকে রাত্রি 8টা অব্দি কোনো সময় পেতাম না, 9টা অব্দিও কোনো সময় পেতাম না, জ্যাম পড়ার জন্য স্পেশালি। বাট ওই প্রবলেম হচ্ছে ওই ওল্ড আইআইটি বা ওরকম টাইপের এগুলোতে পাওয়াটা একটু চাপ, নিউ আইআইটি গুলোতে একটু কোর্স স্ট্রাকচার বা কোর্সের ফিজও একটু বেশি হয়। তারপর যে প্রথম 10টা থাকে এমসিকিউ 1 নম্বরে, ওখানে আমি মাত্র 4টে পেরেছিলাম। যাওয়ার আগে আমি অ্যাটলিস্ট 5টা করে কোয়েশ্চেন সলভ যে ও করবো। তো প্রত্যেকটা ক্লাস করেছে, কোনো ক্লাস বাদ দেয়নি, এবং আমার ভালো লাগে বলেই আমি প্রত্যেকদিন ক্লাস করি, নাহলে আমি মানে আমার যদি ভালো না লাগে কলেজে আমি ওরকম ভাবে মন দিয়ে করি না, কিন্তু আপনার ক্লাস এত ভালো লাগে আমার। কোনটা বেশি ভালো করে করে যাবে একটু বলুন তো। তার থেকেও বেশি আমার কাছে এই কোশ্চেনটা এসছে সেমিস্টার কমপ্লিট হওয়ার পরে, যেটা আসে জেনারেলি, বেশিরভাগ কোভিডে এসছে আর এখনো কন্টিনিউসলি আসতে থাকে কোশ্চেনটা, যে স্যার এরপরে কি করবো। ঠিক আছে, বিকজ আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল ছাড়া সমস্ত স্টেটে স্টুডেন্টদের কাছে না এর অ্যান্সারটা আছে। মানে আমি যদি 100% স্টুডেন্ট কনসিডার করি কোন একটা স্টেটে, তাহলে সেখানে আই থিঙ্ক 70 থেকে 80% স্টুডেন্ট জানে যে তারা কি করবে। এবং তোরা ভাবিস না যে আমি ওয়েস্ট বেঙ্গলকে কোনোভাবে ছোট করছি বা আমাদের বাঙালিদেরকে বলছি যে তারা দিশাহীন বা এরকম কোনো ব্যাপার স্যাপার। বাট আমাদের এখানে সব থেকে প্রবলেমটা বেশি হচ্ছে যে আমাদের স্টেটের ছেলেমেয়েরা খুব বিভৎস লেভেলের ট্যালেন্টেড। মানে তারা জানে যে কি করতে হবে, তারা জানে যে কিভাবে সেমিস্টার কোয়ালিফাই করতে হয়, তারা জানে কিভাবে সাবজেক্ট বুঝতে হয়, তারা প্রত্যেকটা জিনিস জানে। এবং আমার কাছে যে স্টুডেন্ট গুলো পড়ে, সেটা যে সেমিস্টারই হোক না কেন, আমি দেখেছি মোর দেন 95% স্টুডেন্ট তারা না খুব ভালো ভালো স্টুডেন্ট। মানে সত্যি কথা বলতে মানে একজন পরিপূর্ণ স্টুডেন্ট, যে কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে পরীক্ষা লিখতে হয়। আমরা অনেক বেশি আন্ডার কনফিডেন্ট ছিলাম। আমি যদি আমার সময় বলি, আমি খুব আন্ডার কনফিডেন্ট ছিলাম যে না, আমি কিভাবে মানে নাম্বারটা পাবো। আমি ভয় পেতাম খুব বেশি। সব জায়গায় কনফিডেন্স, বাট আমার পরীক্ষার সময় খুব ভয়। আমার এটা ছিল। বাট আমার বাট আমার একটা জিনিস কি ছিল, যে আমি টার্গেটটা আমি ফিক্স করেছিলাম যে ভাই আমি তো আলটিমেটলি এই লাইনেই থাকবো, লাইনে থেকে রিসার্চ করবো বা পড়বো, আলটিমেটলি আমি লাইনেই থাকবো। আমার পড়াতে বেশি ভালো লাগতো, বক বক করতে বেশি ভালো লাগে, তো আমি জন্য এই লাইনে আছি। বাট এই মানে কোশ্চেনটা প্রচুর স্টুডেন্টের, যে দাদা এর পরে আমি বা স্যার এর পরে আমি কি করবো? তো সেই কোশ্চেন গুলো জবাব দেওয়ার জন্য মানে ইন্ডিয়াতে যত রকমের বা ওয়েস্ট বেঙ্গলে যত রকমের এক্সাম হয়, মোটামুটি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এবং ক্লাস 12 কমপ্লিট করার পরেও বলতে পারিস, তো সমস্ত এক্সাম গুলো যারা কোয়ালিফাই করেছে, আমি তো একজন ফেলিয়ার, আমি নিজেকে গণ্য করতে পারি। তো যারা এই এক্সাম গুলো কোয়ালিফাই করেছে ভালোভাবে, যারা আইআইটি তে পড়ছে, যারা এসএসসি সিজিএল এর চান্স পেয়েছে, যারা জ্যাম জেকা ডেটা সায়েন্সের ভালো ভালো ইনস্টিটিউট আছে, যারা নিমসেট কোয়ালিফাই করেছে, যারা আলটিমেটলি ডব্লিউবিসিএস কোয়ালিফাই করেছে, যারা ব্যাংকিং এর সমস্ত এক্সাম কোয়ালিফাই করেছে, তো আমি চাইছিলাম যে এরকম কিছু স্টুডেন্টদেরকে বা এরকম কিছু অ্যাসপিরেন্ট বা এরকম কিছু যারা এরকম স্টুডেন্ট বা যারা এরকম অ্যাসপিরেন্ট যারা এইসব এক্সাম গুলো কোয়ালিফাই করেছে, তাদেরকে তোদের সামনে নিয়ে আসে, যাতে তোরা বুঝতে পারিস যে না, আলটিমেটলি যারা এই এক্সাম গুলো কোয়ালিফাই করেছে প্রত্যেকে তোরদের মতনই স্টুডেন্ট, তোর মতন স্টুডেন্ট, আমার মতন স্টুডেন্ট, আমি যখন স্টুডেন্ট ছিলাম। তো আমাদের মধ্যে থেকেই এরা বেরিয়েছে, এরা কিন্তু আলটিমেটলি এমন কোনো মানে এলিয়ান না যে অন্য গ্রহ থেকে এসছে, তারা এখান থেকেই বেরিয়েছে। জাস্ট তারা জানতো যে তারা কি করবে, বা তারা জানতো যে কিভাবে ওই পার্টিকুলার জায়গাটাতে যেতে হয়, যেটা আমি আর তুই হয়তো জানি, বাট তারা খুব ভালো করে জানে। এজ আ টিচার আমি এখন জানি, বাট আমি যখন স্টুডেন্ট ছিলাম একটু ক্লুলেস ছিলাম। আমি জানতাম বিএসসি পরে এমএসসি করবো, বাট কোথা থেকে এমএসসি করবো, এর জন্য আমি অনেক ঠকেছি। তো সেই প্রবলেমে যাতে তোদেরকে না পড়তে হয়, সে যে যে কোনো এক্সাম এর জন্য প্রিপারেশন নিতে পারে, সেটা জ্যাম হোক, জ্যাম ম্যাথামেটিক্স হোক, এরকম অনেকে ভাবতেই পারে যে পরবর্তীকালে ম্যাথামেটিক্স নিয়ে আর থাকবে না, কোনো সমস্যা নেই। তারা জাস্ট শোনো, বোঝার চেষ্টা করো যে আলটিমেটলি এই বিএসসির পরে লাইনগুলো কি করা আছে, যাতে সাপোজ তোরা অন্য কাউকে বলতে পারি যে ভাই আমি শুনলাম সেদিন অয়েন্দার ওয়েবিনারে যে এই বিএসসির পরে তোরা এই লাইনে যেতে পারিস, এভাবে পড়াশোনা করে না তুই ভাই এটা করে করে ফেলতে পারিস। তো ব্যাপারটা আমার টার্গেটটা আমার এটাই, যে যত রকমের এক্সাম আছে আমাদের অল ওভার দি ইন্ডিয়া, সমস্ত এক্সাম কোয়ালিফাই করেছে এরকম এরকম কিছু বাঙালি ছাত্রছাত্রী। এবং বাইরের ছাত্রদের কোনো সমস্যা নেই, বাট কানেক্ট আমরা বাঙালিদের সাথে বেশি করতে পারি। সেরকম ছাত্রছাত্রীদের নিয়ে আসা, তাদের স্ট্রাগল, তাদের প্রবলেম, তারা কিভাবে এই জায়গাটাতে এসছে, তারা কিভাবে এক্সামটা কোয়ালিফাই করেছে, তারা কিভাবে স্বপ্ন দেখেছে, তারা এখন স্বপ্ন সফল হওয়ার পরে কিভাবে সেই লাইফটাকে বাঁচছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলতে এসেছি। তো আমি প্রথমে ওয়েলকাম করবো হচ্ছে সব থেকে সিনিয়র মোস্ট প্রদীপ্ত চ্যাটার্জি। প্রদীপ্ত বর্তমানে এখন টিআইএফআর এ আছে। প্রদীপ্ত কাইন্ডলি একটু মাইক মানে ক্যামেরা অন করবি। প্রদীপ্ত বর্তমানে এখন টিআইএফআর এ আছে। তো সবাই প্রদীপ্তকে হ্যালো জানো।
তো ও টিআইএফআর এ আছে। ও স্কটিশ চার্চ কলেজের স্টুডেন্ট। ও 2022 সালে টিআইএফআর কোয়ালিফাই করেছে। এবং টিআইএফআর এ কি কি আমাদের অবস্টিকলস আসে, কিভাবে প্রিপারেশন নিতে হয়, সমস্ত কিছু ও ডিসকাস করবে আজকে। কিরম কিরম প্রবলেম ও এখন ফেস করছে, কিরম কিরম প্রবলেম ও কোভিড এর টাইমে ফেস করেছিল, কিরম কিরম প্রবলেম ও যখন এটা ডিক্লিয়ার হয়ে গেল যে এবার অফলাইনে এক্সাম হবে, তখন কিভাবে সেই প্রবলেমটাকে ফেস করেছিল, কিভাবে চ্যালেঞ্জেস গুলোকে নিয়েছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবে। নেক্সট হচ্ছে অভিষা পাত্র। অভিষা হচ্ছে আশুতোষ কলেজের স্টুডেন্ট। অভিষা মায়ের ক্যামেরাটা অন করবে। অভিষেক আশুতোষ কলেজের স্টুডেন্ট, বর্তমানে আইআইটি রুড়কিতে আছে। তো ওর ফোর্থ সেমিস্টার এখন এই মুহূর্তে, ফাইনাল সেমিস্টার। তো ও অলরেডি আইআইটি তে 2 বছর ধরে পড়ছে। তো আইআইটির লাইফটা কিরকম, আইআইটি তে চান্স পাওয়ার পরে স্ট্রাগল বেশি না আগে স্ট্রাগল বেশি, সবকিছু নিয়েও কথাবার্তা বলবে। ও কিভাবে প্রিপারেশন নিয়েছিল, সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার কাছে একটা খুব আশ্চর্যের, হ্যাঁ ইউটিউবে ছিল, তো আশ্চর্যের একটা জিনিস, সেটা হচ্ছে অন্বেষা। অন্বেষা বর্তমানে কিন্তু 6 সেমিস্টার স্টুডেন্ট। অন্বেষা হচ্ছে লেডি ব্রমন কলেজের স্টুডেন্ট। অন্বেষা একটু ক্যামেরাটা অন করবি কাইন্ডলি। তো ও এই বছরই জ্যাম কোয়ালিফাই করেছে এবং ওর জ্যামের র্যাঙ্ক ছিল 56। তো আই হোপ ওর আইআইটি বোম্বে বা আইআইটি কানপুর হয়তো হয়ে যাবে। তো ও রিসেন্টলি কোয়ালিফাই করেছে, এবং ও রিসেন্টলি কোয়ালিফাই করেছে বলে ওরও ভার্ডি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বিকজ মানে যত আমাদের দিন যাচ্ছে জ্যামের কোশ্চেন টাফ হচ্ছে। এবং খালি জ্যাম কেন, ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামের কোশ্চেন টাফ হচ্ছে। এক মিনিট। ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামের কোশ্চেন টাফ হচ্ছে। তো সেই টাফনেসটা সে কতটা ফেস করেছে, সে কিভাবে প্রিপারেশন নিয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকে সে ডিসকাস করবে। তো সবাইকে আমি আমি আমার তরফ থেকে ওয়েলকাম জানাই তিনজনকে। একজন আমাদের মধ্যে জয়েন হতে পারেনি, সেও টিআইএফআর স্টুডেন্ট। সে লাস্ট ইয়ার টিআইএফআর পেয়েছে, আননেসারি কোনো প্রবলেমের জন্য জয়েন হতে পারেনি। বাট আজকে এই তিনজন আমাদেরকে গাইড করবে, এবং তোদেরকে না শুধু শুধু আমাকেও গাইড করবে, যে কিভাবে তারা এই পার্টিকুলার জায়গাটাকে এখনো পর্যন্ত ধরে রেখেছে। তো সবাইকে ওয়েলকাম, আমি ওয়েলকাম জানাই। তো সবার আগে প্রদীপ্তকে আমি জিজ্ঞেস করবো একটু, যে প্রদীপ্ত, আহ, আগে এটা বলার চেষ্টা কর যে হুম। যেই মুহূর্তে কোভিড এলো, ঠিক আছে, সেই মুহূর্তে পড়াশোনার অবস্থা সবারই খুব খারাপ হয়ে গেল। এবং কোভিডকে খুব কাছে থেকে তুই এবং মানে অভিজ্ঞতা দেখেছিস। তো সেই কোভিড এর মধ্যে, যেখানে আমিও রিসেন্টলি আমিও ল্যাব খেয়ে গেছিলাম, আমারও মনে হচ্ছিল যে না কি পড়াবো আর কি করবো। স্টুডেন্টদের অবস্থা খারাপ হয়ে গেছিল, যে না এখন আমরা কি করবো, এখন আমরা এনজয় করি নিজের লাইফটাকে। তখন তুই কি প্ল্যান করেছিলি, তুই কিভাবে ভাবলি যে তুই আলটিমেটলি এই ম্যাথামেটিক্স নিয়ে জার্নিটা নিজে দেখবি? তোর কি আগে থেকেই টার্গেট ছিল যে তুই ম্যাথামেটিক্স নিয়ে পড়বি, নাকি তোর সাডেনলি মনে হয়েছে সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে গিয়ে যে আমি ম্যাথামেটিক্স নিয়ে পড়বো? একটু কাইন্ডলি বলবি। ওকে, তো হ্যালো এভরিওয়ান। তো ওকে, আমি প্রথম সেমিস্টার থেকেই হয়তো সিরিয়াস ছিলাম যে ম্যাথস নিয়ে এগোবো, কারণ আমার রিসার্চ বা পড়ানো এই সমস্ত জিনিস করতে ভালো লাগে। তো প্রথম থেকেই আমি হয়তো সিরিয়াস ছিলাম। তো ফার্স্ট সেম তো অফলাইন হলো, বিন্দাস। সেকেন্ড সেমের স্টার্টিংটা ইনফ্যাক্ট অফলাইন থেকে স্টার্ট হয়েছিল, তো ভালোই চলছে। তারপর কোভিড এলো। তো কোভিডটার ডিসঅ্যাডভান্টেজ তো হলো অনলাইন ক্লাস। কারণ অনলাইন ক্লাসে যে মানে ইন্টারাকশন রাখা আর মানে অ্যাক্টিভলি করা ক্লাসের তুলনায়, তো সেটা আমার তো মনে হয় যে সেটা খুব ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে অনলাইন ক্লাস তো একটা ডিসঅ্যাডভান্টেজ, বাট সেক্ষেত্রে আমার মনে হয় একটা অ্যাডভান্টেজও ছিল। কারণ হচ্ছে ওই কোভিড এর টাইমটার জন্যই হয়তো আমি অন্য পড়াগুলো, মানে অন্য বই, যেটা সিউ থেকে একটু আলাদা, যেটা আমার মনে হয় যে আমাদের কলেজে যেমন অনেক পেপার দেওয়া হয়, মানে দেয়নি, যেগুলো অনেক এতে লাগে, যেগুলো অ্যাডভান্স যেগুলো টোপোলজি, এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। তো সেই জিনিসপত্রগুলো আমি সময় পেয়েছিলাম ওই কোভিড এর টাইমটায় করার জন্য। তো কোভিড এর একটা হয়তো ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যে সামথিং ক্লাস অনলাইনে হচ্ছে, সব থেকে বড় কথা কলেজে গেলে ডিসকাশন হয়, যে এই একটা পড়েছে ও একটা পড়েছে, সেই ডিসকাশন নেই, কিছু নেই। বাট সেই তুলনায় সেই জায়গাতে থেকে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ওই প্রচুর নিজের সময় পাওয়া লেগেছিল। তো আমি সেই সময়টা ইউজ করেছিলাম, অন্যান্য বই পড়েছিলাম, সব প্রচুর দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি যে কিরম ভাবে কোন বই পড়া যায়, সেই বইয়ের খুঁজে খুঁজে দেখেছি যে কোন টপিকটা আসে এক্সাম গুলোতে। তো সেই, তো দুটোই আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, মানে নিজেকে চুজ করতে হবে যে কোনটা কিরম ভাবে ইউজ করতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে তুই কি প্রথম থেকেই টার্গেট নিয়েছিলি তুই টিআইএফআর টাই ভালো করে দিবি, নাকি তোর অন্যান্য এক্সামের উপর টার্গেট ছিল? ওকে, তো টিআইএফটা সব, মানে বিএসসি তে কোনো স্টুডেন্ট উঠলে প্রথম যে এমএসসি এন্ট্রান্স আসে সেটা হচ্ছে টিআইএফআর। সেটা আসে হচ্ছে
ফিফথ সেমিস্টারের এন্ডে ডিসেম্বরের সম্ভবত সেকেন্ড উইকের কাইন্ডলি সবাই সানডে একটু নোট এরকম ডাউন করে ছিল। নাও জিনিসপত্রগুলো যেগুলো বলছে, যে কবে আমাদের মোটামুটি টিআইএফআর এর পরীক্ষার নোটিফিকেশন আসে। ঠিক আছে, ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হয় অ্যাপ্রক্সিমেট, ও ডেট গুলো তো বলতে পারবো না, বাট ও মান্থ গুলো বলে হুম। দেবে। তো এগুলো কিন্তু সবাই তো খেয়াল রাখবে, নোট ডাউন করে রাখবে। তো ব্যাপারটা হলো, ওকে, এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে যে ফিফথ সেমিস্টারে যখন আমরা যাই তখন আসে হচ্ছে ওই অ্যাপ্লিকেশন ফর্ম বা টিআরএফ এর ডেটা। তো ফিফথ সেমিস্টারে যে ডিসেম্বর হয় তখন প্রবাবলি আমাদের ফিফথ সেমিস্টার হয় অ্যাকচুয়ালি। তো ওই সময়ের যে সানডে উইক, একটা উইক সম্ভবত সেকেন্ড উইক করে হয়। তো ওই সেকেন্ড উইকে টিআরএফ এর এক্সাম হয়। তো ওটা হচ্ছে প্রথম এমএসসি এন্ট্রান্স, কারণ জ্যামও হয় সেই ফেব্রুয়ারিতে। তো প্রথম এন্ট্রান্স হচ্ছে টিআরএফ ঢোকেছে। বাট এটাই ব্যাপার যে টিআরএফ এর সিলেবাস যদি কেউ দেখে, এন্ট্রান্স সিলেবাস, তো তো সে যদি হ্যাঁ, দেখে 4 ইয়ার বোঝা যায়। কোর্সেও টাইমটা সেমই থাকবে। টাইমটা সেমই থাকবে, ওটা আলাদা কিছু হবে না। ওটা ফিফথ সেমিস্টারে গিয়ে এক্সামটা তোর হবে। ঠিক আছে। হ্যাঁ। তো মানে প্রবলেমটা কোথায় টিআরএফ এর এটাই যে আমরা যখন ফিফথ সেমিস্টারে যাই তখন আমরা মেট্রিক স্পেস, কমপ্লেক্স অ্যানালিসিস, টোপোলজি এগুলো কিছুই দেখতে পাই না, কারণ ওগুলো সিক্স সেমিস্টারে আছে। বাট টিআরএফ এর যে এক্সামটা হয়, যেটা সম্ভবত ডিসেম্বরের সেকেন্ড উইক করে হবে, তখন পুরো টিআরএফ এর সিলেবাস বেশ বড় থাকে, বেশ বড়। ওখানে অ্যালজেব্রার একটা বড় পোর্শন থাকে। ওকে, মেট্রিক স্পেস প্রচন্ড ইম্পর্টেন্ট। টোপোলজি আই ডোন্ট থিঙ্ক, মানে টোপোলজি জানাটা বেটার আমার তো মনে হয়, কারণ মেবি সিম্পল মেট্রিক স্পেসের অঙ্ক অনেক সময় করে দেওয়া হবে। কমপ্লেক্স অ্যানালিসিস প্রচন্ড ভাইটাল। তো সেগুলো তো ওই প্রথম এমএসসি এন্ট্রান্স হচ্ছে টিআরএফ। তো যদি কেউ ভেবে থাকে যে টিআরএফ এর জন্য টিআরএফ এক্সামটাকে সিরিয়াসলি দেবে, তো তার অ্যাটলিস্ট আমার মনে হয় যে সেকেন্ড সেমিস্টারের পর থেকে সিরিয়াসলি এ করা উচিত, কারণ ফার্স্ট আর সেকেন্ড সেমে একটা বছর হয়ে গেল। থার্ড আর ফোর্থেই সে সময় পাবে ওই ফিফথ সেমের এটা। কারণ বেশি দেরি হয়ে গেলে দেন তারপরে সঙ্গে সঙ্গে জ্যাম চলে আসে ফেব্রুয়ারিতে। দেন তারপর সিউর একটা প্রেশার থাকে সিক্স সেমে। তারপর ওই টাইমই আইএসআই এনবিএইচএম ঢোকে। তো যদি কেউ টিএফআর এর প্রিপারেশন করতে হবে, আমার মনে হয় যে মেবি সেকেন্ড সেম, ওকে, সেকেন্ড ফার্স্ট সেমটা তাও ঠিক, মানে সেকেন্ড সেমের শেষ থেকে পড়াটা বেটার আমার এবার মনে হয়। সেকেন্ড কারণ সেমে আমি একটু কাটছি, সেকেন্ড সেমিস্টারে আমাদের এই পিওর ম্যাথামেটিক্স পুরো ঢুকছে, যে রিলেশন ফাংশন থেকে এক্স্যাক্টলি, শুরু করে সমস্ত কিছু, হালকা করে লিনিয়ার অ্যালজেব্রা ঢুকছে। তো তখন থেকেই আই থিঙ্ক প্রিপারেশন গুলো আস্তে আস্তে নিয়ে নেওয়াটা বেটার হবে। এক্স্যাক্টলি, আর থার্ড সেমিস্টারে এখন রিয়েল অ্যানালিসিস ঢুকে গেছে, তো এখন এক্স্যাক্টলি। সিস্টেমটা ভালোই আছে। ওই টোপোলজি ম্যাট্রিক্স স্পেসের হয়তো আইডিয়াটা পাওয়া যাবে না টিআইএফআর এক্সামের আগে, বাট তার আগে যত রকমের আমরা রিয়েল মানে পিওর ম্যাথামেটিক্সটা করছি, ওটা করে নিলে আই থিঙ্ক আমাদের ভালোভাবে ব্যাপারটা মিটে যাবে। আচ্ছা, এটা তো হয়ে গেল ব্যাপারটা। আর এরপরে একটু প্রদীপ্ত আমাকে বল, যে তুই প্রিপারেশনটা নিয়েছিলি কিভাবে? তুই কি বেশি প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করেছিলি, নাকি তুই ইনডেপথ নলেজের উপরে বেশি ফোকাস করেছিলি? টিএফআর এর জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট বলে তোর? ওকে, আমার মনে হয় যে টিএফআর এর রিটেন বা, ওকে, রিটেন দেওয়ার পর অ্যাপ্রক্সিমেটলি 110 জন মতো সিলেক্ট হয় টিএফআর ক্যানেতে। আর তার মধ্যে টপ 20-30 কে সিলেক্ট করে টিএফআর বম্বে। ফর্ম কবে বেরোয় আই গেস অক্টোবর নভেম্বর মনে হয়, আমার ঠিক শিওর নয়। অক্টোবর নভেম্বরই বেরোবে, আমি এইটুকু শিওর ডিসেম্বরের সেকেন্ড উইকে এক্সাম, সেকেন্ড আর থার্ড উইক এরকম করে। হুম। তো তার 1-2 মাস আগে থাকতে বেরোয়। আচ্ছা, আমি তাহলে বলি একটু, যে কতজন সিলেক্ট হয় একটু বল, আমি প্লিজ কোশ্চেন করছি, কতজন সিলেক্ট হবে টিআইএফআর রিটেন? ওকে, তো তো রিটেন হয়, রিটেনটা হয় ডিসেম্বরের সেকেন্ড উইকে। দেন ফেব্রুয়ারি মিডিল করে ওরা ইন্টারভিউ লিস্ট বের করে। তো টিআইএফআর ক্যাম্প সিলেক্ট করে হচ্ছে 110-100 জন মতো ইন্টারভিউ কল দেয়। এটা হচ্ছে টিআইএফআর ক্যাম্প। হুম। টিএফআর ক্যাম্পটা হচ্ছে ব্যাঙ্গালোরে। আর টিএফআর বম্বে কল দেয় হচ্ছে টপ 20 কে, টপ 20 আর টপ 25 কে। তো এদের দুজনের আলাদা হয়। তো মানে দেন আমি যদি এরকম এবার, ভাবে বলি, যে টিআইএফআর বোম্বে আছে একটা, টিআইএফআর ব্যাঙ্গালোর একটা আছে। তো টিআইএফআর এক্স্যাক্টলি, বম্বে প্রথম 20 জনকে কল দেবে, এবং টিআইএফআর তোর ব্যাঙ্গালোর প্রথম 110 জনকে কল দেবে। ঠিক আছে। এটা এক্স্যাক্টলি। এটা তো ওকে, ইন্টারভিউর জন্য কল, তাই তো? এক্স্যাক্টলি। এবার টিআইএফআর বোম্বে তোর কতজনকে সিলেক্ট করবে 20 জনের মধ্যে? টিএফআর বোম্বেকে তো ওই 20-25 জনকে ইন্টারভিউ কল দেবে। দেন ম্যাক্সিমাম 3 জন আর 2 জন, 3 জন 2 জনই হয় ম্যাক্সিমাম আইপিএসডি তে। আর এখানে ক্যামেতে
100 জন 110 জনকে ইন্টারভিউ কল দেয়। দেন আমাদের সময় সিলেক্ট করেছিল 17 জনকে। আচ্ছা। তো এদের এটাই হচ্ছে ব্যাপার, এদের কোনো সেকেন্ড লিস্ট বার করেনি, তো টপ 17 টপ 3 ওইটার মধ্যে আসতে হবে, ওটার কোনো সেকেন্ড লিস্ট ওরা পাবলিশ তার করে। মানে সবাই জেনে রাখো এটা, যে যারা টিআইফার বা আইজার বা এন টাইপের এক্সামের জন্য ভাবছো, তাদের বেস্ট হয় যে মানে তারা আলটিমেটলি জেনে রাখো এটা, যে এক এক থেকে 20 জনকে ডাকবে হচ্ছে তোমার আইডি বম্বে, সেখানে 2 থেকে 3 জনকে সিলেক্ট করবে। মানে আইডি বম্বেতে 3 জন পড়ছে, তুমি ভাবো একবার, ঠিক আছে? এবং তাহলে 3 জন কিরকম ইমেন্স প্রেশারে আছে। আর 1 থেকে 110 জনের মধ্যে ডাকবে হচ্ছে টিআইএফ আর ব্যাঙ্গালোর, মাত্র 16-17 জনকে ডাকবে। তার মধ্যে প্রদীপ্ত একজন, তো কংগ্রাচুলেশন। এটা মানে সবাই একটু ব্যাপারটা বলো, যে এটা যে ও কোয়ালিফাই করেছে, মানে ইন্টারভিউটা হবে, ইন্টারভিউতে মাত্র হ্যাঁ, 17 জনকে ডাকবে, মানে 110 জনের মধ্যে, এবং অজস্র পরীক্ষা দেয়, সেখান থেকে 110 জন কোয়ালিফাই করে, সেখান থেকে আবার 17 জন ইন্টারভিউ পরে সিলেক্ট করা হয়। তো এটা একটা অদ্ভুত মানে চ্যালেঞ্জ। তো এটা তো হয়ে গেল ব্যাপারটা, তাহলে একজন সিলেক্ট হয়ে গেল। এবার সিলেকশনের পরে মানে আলটিমেটলি আমি তোকে যেটা জিজ্ঞেস করলাম, যদি পড়াশোনাটা করেছিস কিভাবে, মানে তুই প্রবলেম সলভিং এর দিকে বেশি গেছিলি, নাকি তুই ইনডেপথ নলেজের উপরে বেশি গেছিস, কোনটার উপর দিয়ে বেশি ওকে। ফোকাস? তো ব্যাপারটা হলো যে আমার প্রবলেম সলভিং স্কিল বেশ খারাপ। খারাপ ইন দ্য সেন্স কিরকম, যে ওই ফর্মুলা মনে রেখে বসলাম, বসে একটা টাইম আছে 1 ঘন্টা, তার মধ্যে এখানে 20-30টা প্রবলেম সলভ করতে হবে। তো সেটা আমি সবসময় করতে পারি না। ওয়ারাজ আমার মেন স্ট্রেংথ যেটা, সেটা হচ্ছে ওই জিনিসপত্রগুলোকে ছবি এঁকে বোঝা, বা কোনো একটা থিওরেম অ্যাপ্লাই করছি, সেটা যদি না অ্যাপ্লাই, মানে সেটার কনভার্স কিরকম হবে, বা কোনো একটা কাউন্টার এক্সাম্পল ভাবা। তো সেই জিনিসপত্রগুলো আমার মনে হয়, সেই জিনিসপত্রগুলো ইন্টারভিউতে প্রচন্ড হেল্পফুল হয়। কারণ ইন্টারভিউতে আমার পার্সোনালি মনে হয়, মানে আমার যেটা মনে হয় যে ওখানে প্রবলেম দিয়ে দেবে, সলভ করতে হবে, এরকম টাইপের হয় না। কারণ এখানে বেশ চাপেরই কোশ্চেন জিজ্ঞাসা করবে। আর ইভেন যদি তুমি সলভ নাও করতে পারো, তুমি যদি আইডিয়া দিতে পারো, যে ইনডেপথ নলেজ থাকে তোমার, যে মানে থিওরেমটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে, কোথায় ফেল হচ্ছে, কি কি তার কন্ডিশন আছে, কি কি কাউন্টার এক্সাম্পল আছে, কোন থিওরেমের কোন কন্ডিশনটা সরিয়ে নিলে থিওরেমটা কোথায় হোল্ড করবে না, বা তার কাউন্টার এক্সাম্পল দেওয়া ইনস্ট্যান্টলি। তো সেই জিনিসপত্রগুলো আমার ভালো লাগছে। তো সেই জিনিসপত্রগুলো আমার মনে হয় ইন্টারভিউতে দেখে। আর আমার প্রবলেম সলভিং, ওকে, আমি জ্যামের জন্য প্রচুর প্রবলেম সলভ করেছিলাম একটা টাইমে, বাট সেটা কোনো মানে আমি তাও স্টিল জ্যামে গিয়ে আমি একটু ছড়িয়েই চলে এসেছিলাম। বাট লাকিলি আমার ইন্টারভিউটা ঠিকঠাক হয়ে গেছিল। বাট ওই আমার প্রবলেম সলভিং স্কিল আমার স্ট্রেংথ না। মানে জ্যামে বাট আমার ছড়িয়েছিলি মানলাম, মানে কিন্তু তোর জ্যামের র্যাঙ্কটা কত ছিল একটু সেটা বলে দে। আই থিঙ্ক 300 মতন ছিল না? 305। হ্যাঁ। 305-এ আইআইটি হয়ে যায় গাইস। তো ও জ্যামে ছড়িয়েছে, ও আরে না। বলছে ওর রেসপেক্টেও ছড়িয়েছে, বাট জ্যামেও ছড়ায়নি। ও 305 মানে ওর মানে মিডল আইআইটি যেগুলো আছে ওগুলোতে হয়ে যায়। মানে আইআইটিতে আমি যতদূর জানি 1 থেকে 550 বা 600 অব্দি আইআইটিতে নেয় মোটামুটি। তো ওর 300 মানে ওর বাট মিডল ওই আইআইটি গুলো তুই বাট ওই ভালোভাবেই পেয়ে ওল্ড যাবি। আইআইটি বাট ওই প্রবলেম হচ্ছে ওই ওল্ড আইআইটি বা ওরকম টাইপের এগুলোতে পাওয়াটা একটু চাপ। নিউ আইআইটি গুলোতে একটু কোর্স স্ট্রাকচার বা কোর্সের ফিজও একটু বেশি হয়। তো পয়সা সেক্ষেত্রে বেশি। আমি ভেবেছিলাম প্রচুর জ্যাম, মানে ওকে, জ্যামের জন্য প্রচুরই প্রবলেম সলভ করেছিলাম, কিন্তু সেই প্রবলেম সলভিং আমার স্ট্রেংথ নয়। কিন্তু আমার সেটাই মনে হয় যে যার যেটা স্ট্রেংথ সেটাতেই ফোকাস এক্স্যাক্টলি, করা উচিত। যার যেটা তো স্ট্রেংথ সেটা ফোকাস করা উচিত। তো তো তার তোর, যদি হ্যাঁ বরাবর কি বলছিস? তো তার যদি মানে সে, তাই জন্য আমি বলছি যে সেকেন্ড সেমের পর হচ্ছে পারফেক্ট টাইম। সেখান থেকে নিজেকে প্রবলেম সলভিং করা, বা থিওরেমের কোনটা বেশি, কোনটাতে আমি স্ট্রং, থিওরেমের আইডিয়া দেওয়া বা পিকচার অ্যানালিসিসে পিকচার ড্র করে এটাকে বোঝানো, সেটাতে আমি স্ট্রং, ইনটিউশন আছে, নাকি আমি প্রবলেম প্রচন্ড স্পিডে সলভ করতে পারি, সেই অনুযায়ী এক্সামে করাটা বেটার। তো মানে সেক্ষেত্রে এক্সামটা আমার বাছাটা বেটার সেই অনুযায়ী। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তাই জন্য আমি টিআরপারটা সিরিয়াসলি দিয়েছিলাম, কারণ আমি জানতাম ইনফ্যাক্ট টিআরপারের যে কোশ্চেন যদি তো প্রিভিয়াস ইয়ার দেখে, সেখানে ওরকম প্রবলেম সলভিং টাইপের, ওকে, প্রবলেমই থাকে, 40টা প্রবলেম থাকে, 20টা এমসিকিউ, 20টা ট্রু ফলস। ঠিক করলে +2, ভুল করলে -2। খুব খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন থাকে, মানে ট্রু ফলসে ঠিক করলে +2 আর ভুল করলে -2। তো মাইনাস খেয়ে যাওয়ার একটা বড্ড প্রেশার থাকে, বাট যাই হোক। বাট ওইখানেও প্রবলেম গুলো ওরকমই থাকে, যে এরকম থাকে না যে ফর্মুলা একদম আছে, একদম করে চলে গেলাম। বাট আমি তো করতে পারিনি ফর্মুলা দিয়ে, আমি ওই ছবি এঁকে গ্রাফটা কিরকম হচ্ছে ওরকম।
তো সেই সেটা আমার স্ট্রং জোন ছিল, তাই জন্য আমার ওটা ইন্টারভিউতে হেল্প করেছে। বাট সেই জ্যামটা আমার স্ট্রং জোন ছিল না, বাট আমি ছড়িয়ে চলে এসেছি। তো আচ্ছা, এখানে একজন অভিজিৎ জিজ্ঞেস করে যে তুমি কি আইএসআই এন্ট্রান্স দিয়েছিলে, দিয়ে থাকলে ওটার ওকে, প্রিপারেশন কিভাবে করেছিলে? ওকে, আইএসআই এন্ট্রান্স আমি কোয়ালিফাই করতে পারিনি, তার প্রধান কারণ হচ্ছে আমার অ্যালজেব্রাটা উইক ছিল। আর আইএসআই এর এক্সামটা ঠিক হয়েছিল আমার মনে আছে টিআর পরে ইন্টারভিউ, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে হয়েছিল। আর তখনই আমাদের একটা এসেছিল যে 6 সেম অফলাইন হবে। তো তখন সিইউটাকে ধরতে হবে, এটা কারণ সব আন্দোলনে ফিফথ, গেছিল সেখানে, বাঁশ না বাঁশ না, নিয়ে আন্দোলনে গেছিল ওখানে। হ্যাঁ। সেই মানে বিশাল, আমার প্রত্যেকটা বন্ধুই মনে হয় গেছিল। তো ফিফথ সেমটাতেও প্রচন্ড প্রেশার ছিল, কারণ আমার মনে আছে আমি টিআরএফ এর পরীক্ষার জন্য পড়ছি। আর তখন ওই তখন ফিফথ সেমেরও কোনো ছিল না যে অনলাইন না অফলাইন। হুম। সেই মানে তখনও প্রেশার ছিল, বাট লাকিলি অনলাইন হয়ে যেতে বেঁচে গেছি। সিক্স সেমটা তারপর যখন মানে টিআরএফ এর টিআরএফ এর জন্য প্রচুর পড়েছি, ইন্টারভিউ এর জন্য প্রচুর পড়েছি, ইন্টারভিউটা দিলাম। তারপর আইএসআই এর জন্য পড়াটা খুব ডিফিকাল্ট, কারণ তখন সিক্স সেমের এটা এলো, সিক্স সেমটা করতে হতো। আর সিইউ সিলেবাসের সঙ্গে তো মানে আমার তো কলেজে যেগুলো দিয়েছিল তার সঙ্গে তো এন্ট্রান্সের কোনো সম্পর্ক ছিল না। তো ওইটা পড়া আর এটা পড়া সম্পূর্ণ সেপারেটলি আমার মনে হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, বলছি যে আইএসআই এর অ্যাডমিশনে কি বিএসসি গ্রাজুয়েশনের নাম্বার লাগবে? জিজ্ঞেস করেছে। না না, জাস্ট পাসটা বিএসসি দিলে হবে। বিএসসি গ্রাজুয়েশনের নাম্বার আই গেস, ওকে, মনে হয় 65%-এর উপর, মানে ওটা সবকটাই কোয়ালিফিকেশন আমি যতদূর ম্যান্ডেটরি। শুনেছিলাম, মানে আগে জ্যামে একটা কাট অফ ছিল, বাট সেই জ্যামেরটা এখন উঠিয়ে দিয়েছে। মানে আগে জ্যামে হ্যাঁ মানে 55% ছিল, জ্যামে এখন আর সেই ক্রাইটেরিয়া নেই। জ্যামে এখন তুমি যদি খালি খালি যদি তুমি বিএসসি পাস থাকো, তাহলে তোমার আলটিমেটলি তুমি জ্যাম দিতে পারো। তো আমার মতে টিআইফারটাও বোধহয় সেইটাই ফলো করে। হ্যাঁ, আর মানে বিএসসি মার্কস ইম্পর্টেন্ট নয়, মানে বিএসসি মার্কস কেউ জিজ্ঞাসাও করে না এখানে। হুম। সুতরাং বিএসসি মার্কস কোথাও ম্যাটার করে না। আচ্ছা, বাট আমি ওটাই। প্রদীপ তোকে একটু আটকাচ্ছি, বাদ বাকি দুজন আমাদের হ্যাঁ, ফিমেল পার্টিসিপেন্ট বসে আছে সেখানে। পার্টিসিপেন্ট কেন বলছি, তোরা তো এখানে বলতে এসেছি ওদের লাইফের ব্যাপারে। তো আমি এরপরে জিজ্ঞেস করি হচ্ছে একটু অভিপসাকে। অভিপসাকে আমি একটু কথা বলতে চাই। ও 2 বছর আইআইটি তে কাটিয়েছে, এবং এখন সব থেকে এই ইন্টারভিউ এর হট টপিক হচ্ছে আইআইটি। তো আইআইটি, আইআইটি জ্যাম। তো ব্যাপারটা হচ্ছে যে একটু অভিপসা একটু আলোকপাত কর। তুই তো কোভিডেই পড়াশোনা করেছিস। তো তুই ওই কোভিড এর টাইমে কিভাবে আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিয়েছিলি? তুই কি অন্য কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিলি, নাকি তুই খালি আইআইটি জ্যামের জন্যই মেনলি ফোকাস করেছিলি? মেইনলি ফোকাস করেছিলাম আইআইটি জ্যামের জন্য, কারণ আমাদের কলেজে ওটার মানে মানে ওটা নিয়ে বলতো বা পড়াতো। তো হুম হুম আমাদের সপ্তাহে 2 দিন বা একদিন ওরকম স্যার ক্লাস নিতেন বা কোয়েশ্চেন হুম হতো হুম 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 এরকম। তো মেইনলি পড়েছিলাম আইআইটি জ্যামের জন্য। কিন্তু ফিফথ সেম অব্দি একটু ডিফিকাল্ট ছিল। ফোর্থ সেম অব্দি তো সবই অনলাইন। তো ওইটাতে অনেক টাইম ডিভোট করতে পেরেছি। তারপরে ফিফথ সেমে তো এমন হলো যে অফলাইন হবে না, অনলাইন হবে। তো প্রথমে তো গ্রাজুয়েশন পড়াই পড়ছিলাম। দেন হুম হুম। যখন সিইউ ডিক্লেয়ার করলো যে অফলাইন হবে না, অনলাইন হবে, দেন তখন একটুখানি আবার শিফটটা জ্যামের দিকে কত দিল। প্রবলেম হয়েছিল? এবার তুই আমাকে বলছিস তুই কি টাইম ভাগ করে নিতিস, মানে সকালবেলা তুই জ্যামের এই সাবজেক্টটা পড়বি, যেমন সাপোজ তুই সকালবেলা রিয়েল অ্যানালিসিস করছিস, দুপুরবেলা মানে অ্যালজেব্রা পড়ছিস, বিকেল বেলা তুই মাল্টিভিরিয়েট পড়ছিস, তুই এরকম ভাবে ভাঙতিস, নাকি তুই মানে যখন যেটা মোটামুটি পড়ছিস তুই স্ট্রাকচার্ড ওয়েতে পড়াশোনা করতিস, নাকি যখন যেটা প্রবলেম পাচ্ছিস সেটা সলভ করছিস সেরকম ব্যাপার ছিল? সকাল 10টা থেকে রাত্রি 8টা অব্দি কোনো সময় পেতাম না। 9টা অব্দিও কোনো সময় পেতাম না জ্যাম পড়ার জন্য স্পেশালি। কেন কারণ এটা? কারণ আমাদের কলেজের অনলাইন ক্লাসেস হতো, এবং আচ্ছা। সেটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হতো, কারণ ম্যাম বা স্যার যিনি পড়াতেন তো উনি কোয়েশ্চেন জিজ্ঞেস করতেন, অ্যাটেন্ডেন্স নিতেন। হুম। তারপরে টিউশন টিউশন থাকতো। তো এই এই টাইম জোনটাতে তো একদম পড়াশোনা হতো না, মানে জ্যাম রিলেটেড। তারপরে পড়তাম রাত্রিবেলার দিকে, কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করতাম, যে রেগুলার মোটামুটি প্রত্যেকটা টপিকেরই একটা দুটো কোয়েশ্চেন সলভ হোক। আর যেরকম যেরকম সিলেবাস, যেরকম ফোর্থ সেমিস্টারে সিউতে ইন্টিগ্রাল ক্যালকুলাস, তারপর থার্ড সেমিস্টারে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস, তো যে যে সময় সিউতেও সেই টপিক গুলো চলছে, চেষ্টা করতাম যে ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোয়েশ্চেন্স গুলো অ্যাটেম্প্ট করার জ্যামের প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, আর জ্যামের জন্য তুই
কিরকম কোশ্চেন অ্যাটেন্ড করতিস? মানে একজন জিজ্ঞেস করেছে, আকাশ জিজ্ঞেস করেছে কোনো ভালো টেস্ট সিরিজ আইআইটি জ্যামের জন্য কোন টেস্ট সিরিজটা তুই বেশি ফলো করতিস আইআইটি জ্যামের জন্য? মানে টেস্ট প্রবলেম সিরিজ তুই পেতিস কোথা থেকে বেসিক্যালি টেস্ট বলতে? সিরিজ আমি নিইনি। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আরিহান্তের মনে হয় একটা গেট বলছে আইআইটি জ্যামের বই বেরোয়, ওখান থেকে পুরো কোয়েশ্চেন্স, প্রিভিয়াস এর কোয়েশ্চেন পাওয়া যাবে, ওইটা সলভ করো। আইআইটি জ্যাম স্ট্যাটিস্টিক্স এর কোয়েশ্চেন্স গুলো যেগুলো আমাদের সিলেবাসে ইনক্লুডেড, ওই দুটো সলভ করো। নেটের কোয়েশ্চেন্স থাকতো আহ এইভাবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এবার আমি একটু বলে দিই, মানে কেউ যদি জানতে চায় যে আইআইটি জ্যামের খুব ভালো টেস্ট সিরিজ কি, আমি কিছু কিছু কোচিং সেন্টারের টেস্ট সিরিজের নাম বলতে পারি। একটা হচ্ছে ডিপস একাডেমি, তোরা আই থিঙ্ক প্রত্যেকে জানিস ডিপস একাডেমির ব্যাপারে। তো ডিপস একাডেমির টেস্ট সিরিজ আইআইটি জ্যামের জন্য খুব ভালো, বাট একটু কস্টলি। বাট ওটা তোরা নিতে পারিস, অবশ্যই নিতে পারিস, মানে খুব ভালো টেস্ট সিরিজ ওগুলো। আন একাডেমির টেস্ট সিরিজটা অন্বেষা আমাকে বললো, অন্বেষা যেহেতু আন একাডেমিতে পড়েছে, তো অন্বেষা বললো যে আন একাডেমি টেস্ট সিরিজটা একটু টাফ, আন একাডেমির কোশ্চেন গুলো খুব টাফ হয় একটু, অতটা টাফ হয়তো লাগে না। এই দুটো আমি দেখেছি। আর আমার মতে এই মুহূর্তে ভালো কোনো টেস্ট সিরিজ নেই এই দুটো ছাড়া, মানে ভালো কোনো টেস্ট সিরিজ নেই এখন পর্যন্ত। এবার অভিজ্ঞ আমাকে এই জিনিসটা বল, যে একটা যদি অ্যাভারেজ স্টুডেন্ট, সাপোজ একটা স্টুডেন্ট অতটা ট্যালেন্টেড না, অ্যাভারেজ স্টুডেন্ট, তার জ্যাম কোয়ালিফাই করতে গেলে কি কি স্ট্র্যাটেজি তার নেওয়া উচিত? তার কি বেশি প্রবলেম সলভিং এর দিকে যাওয়া উচিত, প্রবলেমের সলভিং করার টেকনিকটা বেশি ফলো করা উচিত, নাকি সে সাবজেক্টটাকে ভালো করে পড়ে বুঝে আবার সে কথা বলতে? সাবজেক্টটা পড়ে বুঝে করতে গেলে একটু টাইম লাগবে, যেটা আমাদের জন্য একটু বেনিফিশিয়াল হয়েছিল কারণ আমরা কোভিড টাইমে পড়েছি, তাই অনেকটা টাইম আমরা সাবজেক্টটাকে পড়ার জন্য ডিভোট করতে পেরেছি। বাকি কিন্তু ওই পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করাটা ভেরি ইম্পর্টেন্ট। নাহলে ওই পরীক্ষার হলে গিয়ে কিভাবে কিরকম টাইপের কোয়েশ্চেন আসে বা আহ, কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে সেগুলো বোঝাটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন থেকেই আসবে। আচ্ছা, আচ্ছা। এবার আরেকটা জিনিস আমাকে বল যে এটা তো গেল, আইআইটি তে চান্স পাওয়ার পরে স্ট্রাগলটা বেশি নাকি আইআইটির আগে স্ট্রাগলটা বেশি? কি মনে হয় তোদের চাপটা কিরকম আইআইটি? দু- দুটো স্ট্রাগল ডিফারেন্ট। পাওয়ার আগে তো এন্ট্রান্স ক্লিয়ার করতে হবে, আইআইটি পেতে হবে, এরকম জন্য তার জন্য একটা আলাদা টাইপের পড়া। আর আইআইটি পাওয়ার পরে সবকিছু তোমাকে নিজেই পড়তে হবে। মানে তুমি ক্লাসে যাও, ক্লাসে গিয়ে পড়া মানে স্যার যেটা পড়াচ্ছেন বা ম্যাম যেটা পড়াচ্ছেন সেটা পড়ো, এবং সেটাকে নিজে থেকে আবার বই টই পড়ে কি বোঝাতে চাইছে, কারণ খুবই হাই লেভেলের পড়াশোনা হবে। মানে এমন নয় যে আমরা স্পুন ফিড করে দেবে কেউ, যেটা গ্রাজুয়েশন লেভেলে হতো। আমরা কলেজ যেতাম, কলেজে পড়াশোনা হতো, কিছু বুঝতে পারতাম না, ও আমাদের মাথায় থাকতো যে হ্যাঁ আমাদের একটা সেকেন্ড ব্যাকআপ আছে, বাড়িতে যাব আমরা টিউশন পড়ে আমরা মেকআপ করব। হুম, কিন্তু এটা সেটা হবে না। আর সব কোয়েশ্চেন্স বা যাই এক্সাম হবে, মানে যা পড়াবে সেটা অবভিয়াসলি তার বাইরে গিয়ে দেবে না, কিন্তু মানে ডাইরেক্ট কোয়েশ্চেন্স আসবে না, যেটা সিইউতে আসে। সিইউতে একটা পার্টিকুলার থিওরেম প্রুফ করতে দিয়ে দিল, আমরা কি করতাম, মুখস্থ করে দিয়ে দিতাম। আইআইটি তে সেটা হবে না। আচ্ছা, আচ্ছা। এটা তো গেল। আচ্ছা, অভিষাদির কাছে আর কেউ কোনো কোশ্চেন করতে চায়? অভিষাদি এখন কারেন্টলি আইআইটি রুরকিতে আছে, মানে 4টে সেমিস্টার হয়ে গেল। তো কেউ যদি আর কিছু জানতে চায় প্রিপারেশনের ব্যাপারে, অভিষাদি কোন ইয়ারে যেন কোয়ালিফাই করলি আইআইটি যেমন? 2022। 22 সালে। তো 22 সালের সিনারিও আলাদা, 24 সাল বা 23 সালের সিনারিও আলাদা। বাট কেউ যদি কোশ্চেন করতে চাস কোনো আইআইটি জ্যাম রিলেটেড, সে কিন্তু করতে পারিস। মাইক খুলেই করতে পারিস, কোনো সমস্যা নেই। আচ্ছা, বুকগুলোর দিদি বুক লিস্ট কি ছিল, খুব হট টপিক এটা। বুক লিস্ট কি ছিল সেগুলো একটু জানতে চাইছে, কি কি বই পড়েছিল ওই আরিহান্তের যে বইগুলো বলি, আবার বলে দিই বইগুলো। আরিয়ানদের বইটা আমি বেসিক্যালি ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন্স গুলো এক জায়গায় পাবো বলে নিয়েছিলাম। আর পড়ার জন্য আহ, আমার রিয়েল অ্যানালিস্ট আমি বলবো মাপা। মাপা খুব ভালো। আর একটা এসকে গুপ্তা বা কিছু একটা, মালিক কিছু একটা হ্যাঁ, আছে। হ্যাঁ, 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 বুঝতে হ্যাঁ, পেরেছি। আমার নামটা আর ঠিক মনে পড়ছে না। আচ্ছা, মুস্কান বলছে যে ফোকাস মেনটেন কে বারে মে থোড়া বলিয়ে না, ফোকাস মেনটেন কিভাবে করেছিলি এই এক্সামের জন্য? ফোকাস কিছুই না, প্রতিদিন ফার্স্ট ইয়ার চেষ্টা করো যে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আমি অ্যাটলিস্ট 5টা করে কোয়েশ্চেন সলভ করবো। তো এরকম করে তুমি যদি থার্ড সেমিস্টারের প্রথম থেকেই স্টার্ট করো বা
তাহলে তুমি দেখতে পাবে তোমার প্রতিদিন কত, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তুমি কত কোয়েশ্চেন সলভ করছো। তো এটা মানে ঘুম থেকে উঠে 5টা কোয়েশ্চেন, ঘুমোতে যাওয়ার আগে 5টা কোয়েশ্চেন। এবার স্বরাজ বলছে যে স্যার কোভিড বলে না হয় দিদি দাদারা এত টাইম পেয়েছে, তো আমরা তো কোভিড ব্যাচ না। তো আমরা কিভাবে টাইম পাবো? এর জবাব অন্বেষা দেবে, বিকজ অন্বেষা এখন কারেন্টলি 6 সেমিস্টারের স্টুডেন্ট। ও অনলাইনে পরীক্ষা দেয়নি, বোধহয় একটা পরীক্ষা বোধহয় অনলাইনে দিয়েছিল না, কোভিড এর সময় তো একটা পরীক্ষা দিয়েছিল নাকি? সেম ওয়ান দিয়েছিলাম। M1 খালি দিয়েছিল, বাট বাদ বাকি কোনো পরীক্ষায় অনলাইনে দেয়নি। ও তারপরেও জ্যামে ওর 56 র্যাঙ্ক হয়েছে। এবং আমি ওর ব্যাপারে বলি একটু, ও এই মুহূর্তে লেডি ব্রুম কলেজের স্টুডেন্ট, ও 6 সেমিস্টারে পড়ছে। এবং ওদের 2024 সালে জ্যামের যে কোশ্চেনটা আছে সেটা থেকে টাফ কোশ্চেন এখনো পর্যন্ত জ্যামে আছে। আমি এবারে বলতে চাই, এবং আমি তো জ্যামের জন্য পুরো একটা ইন্ট্রোডাকশন ক্লাস নেবো, মানে জ্যামের মানে স্টার্টিং থেকে এন্ডিং অব্দি, মানে ভূগর্ভ জ্ঞান সম্বন্ধে যত যত কোশ্চেন আছে আমি সব কোশ্চেনের অ্যান্সার দেবো। তো ব্যাপারটা হচ্ছে যে সেখানে আমি দেখাবো যে এই কাট অফের থেকে লো কাট অফ 11 কাট অফ হয়েছে, মাত্র মাত্র 11 কাট অফ হয়েছে, 100-তে 11 কাট অফ। এরকম কাট অফ কোনোদিন কোনো বছরে হয়নি। আর সেখানে ও অন্বেষা পেয়েছে 33 না 36, আমি কি মনে করতে পারছি না, 33 বোধহয় পেয়েছিলি। তাহলে বিশাল নাম্বার, বিশাল নাম্বার, কাট অফের থেকে 3 গুণ নাম্বার না পাওয়া মানে বিশাল নাম্বার। তো এই অ্যান্সারটা ও দিয়ে দেবে অন্বেষা, বেস্ট বলতে পারবে জিনিসটা। তো আমি এবারটা বলছি। আচ্ছা, আর কিছু কিছু কোশ্চেন নিয়ে নি, এখানে যারা যারা করেছে কোশ্চেনটা, একটু कोश्चनটা দেখার চেষ্টা করছি। अ, इतना क्लासेस के बीच में सेल्फ स्टाडी शेड्यूल कैसे मेंटेन किया? এটা অন্বেষা একটু বল। যে তুই তো, আমি জানি যে তুই আমার সমস্ত ক্লাস ফলো করিস, তুই প্রত্যেকটা লাইভ ক্লাসে তুই থাকিস। তো এই ক্লাসগুলো আমাদের সমস্ত ক্লাস করার পরেও তুই আইআইটি জ্যামের জন্য তুই প্রিপারেশন করা, তুই সময়টা ম্যানেজ করে, এটা অনেকের স্যার প্রশ্ন। আমি তো সেম ওয়ান আমার অনলাইন ছিল, তো আমি ওই সময় মানে মোটামুটি দেখে নিয়েছিলাম যে সিইউ তে কি কি সিলেবাস রয়েছে যেগুলো জ্যামের সাথে বা অন্যান্য এন্ট্রান্স এর সাথে মিল আছে। হুম ফার্স্ট আমি এটা দেখে নিয়েছিলাম। তো তারপরে যেহেতু সেম ওয়ানটা অনলাইনে হয়েছিল, তো তখন থেকেই আমি মানে মোটামুটি রিএনালিসিসটা পড়া স্টার্ট করেছিলাম নিজে থেকেই। হুম তো তারপর আর ভেবে নিয়েছিলাম যে সেমে যেগুলো রয়েছে মানে যেসব সেমের যেসব জিনিস জ্যামের সাথে মিল আছে সেগুলো মানে একদম ভালো করে পড়বো, মানে তখনই এমন ভাবে পড়বো যাতে পরে রিভিশন করলে হয়ে যায় শুধু। তো হুম সেম সেম টুতে যেমন সিকোয়েন্স সিরিজ ছিল, মানে ওগুলো একদম ভালো করে যখন পড়াতো তখন পড়তাম। এবার আমার তো কলেজ এভরিডে যেতে হয়, মানে রেডিবার্ন কলেজ অ্যাটেন্ডেন্স খুবই ম্যান্ডেটরি, আর হুম ক্লাসও করতে হয়। তো আমি কি করতাম যে আমি মানে সেকেন্ড সেমের প্রথম থেকে প্রত্যেকদিন অন্তত 1.5 ঘন্টা করে পড়তাম জ্যামের জন্য। মানে হুম মানে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা করে এভরিডে পড়তামই, যাই করি না কেন পড়তাম। এবার হ্যাঁ, আমি যেটা ভালো লাগতো সেটা পড়তাম, যেমন আমার রিএনালিসিস খুব ভালো লাগে, তাই আমি ওটা দিয়ে শুরু করেছি, যেটা হুম আমার ভালো লাগে। আর তারপর আহ, ধরুন যেমন সিকোয়েন্স সিরিজ আমার হয়ে গেল, তারপরে আমি ওটা ভালো করে পড়ার পর কোয়েশ্চেন ওটা দিয়ে পাস্ট ইয়ারে কি কি এসেছে হুম সেইগুলো সলভ করতাম। হুম হুম তো এভাবেই মানে দিনে 1-1.5 ঘন্টা পেয়ে যেতাম, মানে ঠিক করে যে জ্যামে পড়বো। মানে তোরা বলছিস, তোরা প্রত্যেকে বলছিস যে জ্যামের জন্য অ্যাটলিস্ট বা যে কোনো এক্সামের জন্য অ্যাটলিস্ট দিনে 5 থেকে 6টা বা 8টা কোশ্চেন সলভ করাটা ম্যান্ডেটরি। হয়তো তুই সোজা সোজা কোশ্চেন, মানে তুই খুব ইজি কোশ্চেন তুই সলভ করছিস, বাট তুই হ্যাঁ প্রথমে তো কন্টিনিউশন করে সলভ আহ, করছিস। হ্যাঁ প্রথমে ইজি কোয়েশ্চেনই সলভ করা উচিত, না হলে প্রথমেই যদি মানে ভয় লেগে যায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে। প্রথমে মানে পাচ্ছি এরকম কোয়েশ্চেনই সলভ করা উচিত। আচ্ছা, এবারে তুই এটা বল, এই বছর যে তোর কোশ্চেনটা এসছে, তো দেখে কোশ্চেনটা কি মনে হয়েছে যখন তুই দেখলি কোশ্চেনটা, যখন তুই ফেস করলি যে কোশ্চেনটা, যেই কোশ্চেনে 11 কাট অফ এসছে, তো সেই কোশ্চেন দেখে তোর কি মনে হয়েছিল যে ভাই আমার এই বছর গেল, নাকি তুই ভেবেছিলি যে না ঠিক হ্যাঁ আছে আমার ঠিক হয়েছে? হ্যাঁ আমার ওরকমই হয়েছে, মানে প্রথম যখন মানে খুলেছে, এমনি তো আমার 6 তারিখে এক্সাম শেষ হয়েছে সেম ফাইভ। হুম তারপর তো মানে আমি কিছু দেখিও নি, একেবারে 11 তারিখে এক্সাম দিতে চলে গেছি। বা যখন কোয়েশ্চেন খুলেছি প্রথমেই মানে আমি এতে অ্যাপ্লাইড একদম ভালো নই, মানে খুব একটা ভালো নই, আমি তো পিওরেই ভালো। এবার হুম তো আমি প্রথমে দেখছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে পরপর 3টে কোয়েশ্চেন দিয়েছে। হুম হুম হুম। এবার মানে প্রথম আর কোয়েশ্চেন গুলো মানে ডিরেক্ট নয়, মানে বিভিন্ন ঠিক রিয়েল আছে, এর সাথে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। আমি আর একটা প্রথমে আমি একটু কাটবো এই জায়গাটা কথা, যে যারা যারা ভাবছে যে এখন কোশ্চেন ডিফারেন্সিয়ালি কোশ্চেনের কোশ্চেন গুলো, মানে অভিষেক একটা ভালো কথা বলেছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা গেলে ভালো হয়। বাট আমি এই মুহূর্তে একটু অভিষেকের কথাতে আমি একটু ডিসএগ্রি করছি। কেননা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোর থেকে একটা আইডিয়া পাওয়া যায়, তোর ভাল লাগবে, তুই জ্যামের আগের বছরের কোশ্চেন গুলো পারছিস, তার মধ্যে বোধহয় এই বছরেও পারবি। এই ধ্যান ধারণাটা না পুরোপুরি কাটিয়ে ফেল, মানে যারা যারা জ্যামের জন্য প্রিপারেশন নিবি, যে আগের বছরের কোশ্চেন গুলো পাচ্ছি মানে এই বছরের কোশ্চেন পারবো আমি, একদমই না।
বিকজ এই বছরে যে কোশ্চেন গুলো করছে বা জ্যামে যেহেতু যেমন অ্যাসপিরেন্টের সংখ্যা বাড়ছে, আমি তো বলবো যে আমি যে ক্লাসটা করাবো ইউটিউবে 2017 সাল থেকে কিভাবে জ্যামের অ্যাসপিরেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এবং কিভাবে কাট অফ এবং কিভাবে কোশ্চেনের লেভেলটা আস্তে আস্তে টাফ হচ্ছে। এবার যেই লেভেলের কোশ্চেনটা হচ্ছে সেই লেভেলের কোশ্চেন নেটেও আসে না। মানে আমরা যখন নেট দিতাম 2018-19 সালে, তখন যে নেটের স্ট্যান্ডার্ডটা ছিল, এখন জ্যামের স্ট্যান্ডার্ডটা প্রায় সেই লেভেলের হয়ে গেছে। মানে কেউ যদি পিএইচডির জন্য প্রিপারেশন নেয়, তাহলে সে বোধহয় জ্যামে গিয়ে ওই ঠিক আছে 33, 34, 40 অ্যান্সার করে আসতে পারবে। এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন আগে জ্যামের সব থেকে ইজি টপিক ছিল, যে কেউ অ্যান্সার করতে পারতো, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি থেকে শুরু করে ওখানে সিএফটি যা করছে করছে। এখন রিয়েল অ্যানালিসিস এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাঞ্চ করে দিয়েছে, পুরোপুরি মিক্স করে দিয়েছে। যেটা ও বললো যে এখন আর সোজা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন আসছে না, এখন সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন রিয়েল অ্যানালিসিসের পুরো মুড়িয়ে দেন কোশ্চেন গুলোকে দেওয়া হচ্ছে। তো সেগুলো সলভ করা খুব ডিফিকাল্ট। মানে মানে এক্সিস্টেন্ট ইউনিকনেস থিওরেমটা খুব ভালো করে জানতে হবে, নাহলে তুই পারবি না সলভ করতে। তো যেগুলো মানে টিপিক্যাল প্রবলেম সলভিং স্কিল আর এখন দেখছে না, এখন তোমার কিন্তু ইনটিউশন এবং তোমার কিন্তু আলটিমেটলি ডেপথটাকে ওরা খুব ভালোভাবে টেস্ট করছে। তো যাই হোক, তুই বল অনেশা যেটা বলছিলি। হ্যাঁ, তো ওই প্রথমে মানে যখনই দেখলাম প্রথমে একটা কোয়েশ্চেন হওয়ার পর মানে তারপর যে প্রথম 10টা থাকে এমসিকিউ 1 নম্বরে, ওখানে আমি মাত্র 4টে পেরেছিলাম। হুম। তো আমি 4টে পেরে মানে আমার তারপরে যখন আমি ধীরে ধীরে যাচ্ছিলাম মানে 20 থেকে 30, 10 থেকে 30-এর মধ্যে যে এমসিকিউ গুলো ছিল তার হুম। মধ্যে ওই আমি 7টা মতো পেরেছিলাম। হুম। কিন্তু তারপর এমএসকিউ তো আমি ভেবে নিয়েছিলাম সব অ্যাটেন্ড করব, যা হয়েছে কারণ নেগেটিভ মার্কিং নেই, তো ওখানে করেছিলাম। কিন্তু যখন এনএটি সেকশনে গেলাম দেখলাম কিছুই পারছি না, মানে হুম। এরকম একটা অবস্থা। এবার ন্যাটটা মানে খুবই টাফ দিয়েছিল। তো হুম। ওখান থেকেও ওরকম 3-4টে করার পর মানে আমি প্রথমে করার পর বসে ভাবছি, মানে আমি ভেবেছিলাম যে অন্তত 50-এর উপর অ্যাটেন্ড করবো। কিন্তু হুম। তারপর যখন দেখছি যোগ করে যে যতটা করেছি যে 25-25 উঠছে, তখন ভাবছি আর আর মনে হয় হবে না। তারপর আবার প্রথম থেকে স্টার্ট করে ওই যেভাবে হোক 33টা মানে পেয়েছিলাম। এবার এক্সাম দিয়ে বেরিয়েই আগে আমি দেখছিলাম যে কিন্তু এবার 11 কাট অফ যাবে এটা কেউ ভাবেনি। তারপরে আমি তো ভেবেছিলাম 11 যে কাট এবার অফ, 17-18-তে যাবে বা 15-16, বাট মানে রেজাল্টটা বলেছিল যে অনেকটা। 15-16 যাবে, কিন্তু 11 কাট অফ চলে যাবে এটা ভাবিনি। আর আমার যে র্যাঙ্ক এরকম হবে আমি সেটাও ভাবিনি। আমি ভেবেছিলাম এবার আমার হবে না। যাই হোক, এটা খুব ভালো একটা। আর সিউর কি ফোর্থ ফিফথ সিক্স সেমিস্টারের সাবজেক্ট গুলো হেল্প করে? মানে যারা এখন প্রিপারেশন নেবে ফোর্থ সেমিস্টারে তো সিসি 10 ওই পেপারটা আছে, পুরোপুরি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পেপারটা আছে। তো সেটা তো আমাদের জ্যামে নেই, ওটা তো কোনো সন্দেহ নেই। বাট এই ফিফথ সেমিস্টারে যখন পিওর খুব বড় পেপার আছে, যেমন অ্যাডভান্স অ্যালজেব্রা আছে, দেন তোর ওখানে সিসি 12টা পুরোপুরি আছে। তো সেই পেপার গুলো কি জ্যামের জন্য হেল্প করবে তোদের? হ্যাঁ, গ্রুপ থিওরি মানে অ্যাডভান্স অ্যালজেব্রায় যে গ্রুপ থিওরিতে রয়েছে ফিফথ অটোমরফিজম, সেমিস্টারে যে সাইলোজ আমাদের, থিওরি। হ্যাঁ, ওই ফিফথ হ্যাঁ, সেমিস্টারে যে গ্রুপ থিওরিটা আছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপর হচ্ছে আর ওই সিসি 12-এ যে অটোমরফিজম, এগুলো খুবই মানে এগুলো পড়ে রাখলে ওখানে কোয়েশ্চেন গুলো ইজিলি করা যাবে, মানে অত ভাবতে হবে না। মানে সাইলোজ থিওরেম যেমন এবার এসেছিল, যে জানবে সে সঙ্গে সঙ্গে করে দেবে, আর যে জানবে না তাকে অনেক ঘুরিয়ে ফিরে করতে হবে। তো ওইগুলো যদি ভালো করে পড়া থাকে তো ওগুলো খুব হেল্প করবে। যেমন মানে গ্রুপ এবার ওইগুলো দিয়েই বেশি দিয়েছে, অ্যাডভান্স দিক দিয়েই বেশি দিয়েছে। মানে ইজি আচ্ছা, ছিল, যারা করেছে তারা ইজি মানে ইজি লেগেছে তাদের। তাহলে আমি একটা জিনিস সবাইকে রেকমেন্ড করতে চাই। ফিফথ সেমিস্টারের জন্য যারা জ্যামের অ্যাসপিরেন্ট বা যারা জ্যামের প্রিপারেশন নিচ্ছে, তারা ডিএসসি পেপারে কিন্তু কোনোভাবে ইয়ে নেবে না, ওই বায়োম্যাথামেটিক্স নেবে না। ডিএসসি পেপারে অ্যাডভান্স অ্যালজেব্রাই না। ওকে। আর যারা জ্যামের জন্য প্রিপারেশন নিচ্ছ না, বা যারা চাও যে না একটু আমি ভালো নাম্বার পেয়ে বেরিয়ে যাই, কোশ্চেন কমন আসবে সবকিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই অন্যের সাথেই যে ফিফথ সেমিস্টারে ডিএসসি পেপারে 100 পেয়েছিল। হ্যাঁ, ওদেরকে আমি ব্যাপারটা বলেছিলাম। তো যাই হোক, তো 100টা পেয়েছিল এবং ও মানে আমি জানি না আমি কতটা হেল্প করেছি ওকে, বাট আমার প্রত্যেকটা ক্লাস করেছে। ও আমার ইচ এন্ড এবং ও অ্যাডভান্স এলজেব্রায় একটা ক্লাস কামাই করেনি, কোনোদিন কামাই করতো না। তো প্রথম থেকে লাস্ট অব্দি, স্পেশালি রিং থিওরিতে আমি ওকে দেখেছি যে ও প্রত্যেকটা ক্লাস করেছে, কোনো ক্লাস বাদ দেয়নি। এবং আমার ভালো লাগে বলেই আমি প্রত্যেকদিন ক্লাস করি, নাহলে আমি মানে আমার যদি ভালো না লাগে কলেজে আমি ওরকম ভাবে মন দিয়ে করি না, কিন্তু আপনার ক্লাস এত ভালো লাগে আমার, আর আচ্ছা, সত্যি খুব হেল্প করেছে। আচ্ছা, থ্যাংক ইউ এটা বলার জন্য। ঠিক আছে, দেখেছিস, দেখ দেখ এই জন্য বলি ক্লাস করতে, আর তোরা ক্লাসটা করিস না। বুঝতে পারছি না। এবার না, আমি জোকস ব্যাপারে আমি এটা বলি যে বিভৎস লেভেলের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অ্যালজেব্রা। আমার নিজের পড়াতে সবথেকে বেশি ভালো লাগে অ্যাডভান্স অ্যালজেব্রা, এবং দারুণ সাবজেক্ট। মনীষা কি বলিস, মানে তোরা তো মানে আমার খুবই ভালো লেগেছে ওটা পড়াতে তোদেরকে। তো এই জিনিসটা মেনটেন করতে হবে একটু, যে ফিফথ সেমিস্টারে আর মানে আমি এটুকুনি বলতে পারি যে সিউতে সাবজেক্ট গুলো পড়লে যে জ্যাম পাওয়া যাবে এরকম না। সিউর সাবজেক্ট গুলো ভালো করে পড়, যেগুলো জ্যামের সাথে মিল, যেটা সবাই বলছে, যেগুলো জ্যামের সাথে মিল আছে, সেই সাবজেক্ট গুলো ভালো করে পড়বি একটু।
তাহলে আলটিমেটলি জ্যামের জন্য তুই 40% এগিয়ে থাক, বিকজ তুই সিইউর জন্য পড়ছিস প্লাস তুই সেইগুলো জ্যামের জন্য পড়ছিস। চেষ্টা করবি একটু এমসিকিউটা বেশি করে সলভ করতে। ঠিক আছে, সাপোজ তুই অ্যাডভান্স অ্যালজেব্রা পড়ছিস 5th সেমিস্টারে, সেখানে এমসিকিউ গুলো আগে আগে সলভ করবি, সাপোজ আমি করলাম না, বাট তুই এমসিকিউ গুলো সলভ করবি। তো এইভাবে যদি তুই একটু নিজে থেকেও দায়িত্ব নিস, তাহলে আলটিমেটলি কিন্তু জ্যামটা ক্র্যাক করে তাকে কেউ আটকাতে পারবে না। আবার এবছর আইআইটি বোম্বে জ্যামে দায়িত্ব নিয়েছে। তো আমার মনে হয় যে মানে কোশ্চেন একটু টাফ হবে, আমার এটা আইডিয়া। বাট আমি জানি না তোরা কি বলবি ওটাতে, বাট এবছরের মতন হয়তো টাফ হবে না, বাট একটু টাফ কোশ্চেন এবার আমরা আশা করতে পারি। তো সেভাবেই কিন্তু প্রিপারেশনটা আমাদের নেওয়া উচিত। এবার আমি একটু কোশ্চেন করবো সবাইকে। প্রদীপ থেকে প্রথম কোশ্চেন, যে টিআইএফ আর না হলে কি করতিস যদি তোর কোনো এক্সামই কোয়ালিফাই না হতো, যেটা হয়তো অনেকের হবে না, সবাই তো এখানে চান্স পাবে না, তাহলে তুই তখন কি ব্যাকআপ প্ল্যান রেখেছিলি, তুই কিভাবে তখন কি ভাবতিস, কি কি করবো? ওকে, তাহলে ওকে, ম্যাথসেই কন্টিনিউ করতাম এটা তো আমি শিওর ছিলাম। দেন হয়তো বালিগঞ্জে অ্যাপ্লাই করতাম। বাট ওইটাই একটা বেশ চাপের সিচুয়েশন চলে আসে যখন এই এন্ট্রান্সের জন্য পড়া, সিইউর জন্য পড়া, দুটো একসঙ্গে করতে হবে। তখন কোনটা ভালো করতে হবে সেটা বোঝা যায় না। তো বাট আমি বালিগঞ্জেই হয়তো অ্যাপ্লাই করতাম। যাই হোক, ম্যাথসটাকে কন্টিনিউ করে রাখতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। একজন জিজ্ঞেস করেছে ড্রপ দিয়ে প্রিপারেশন নেওয়া কি বেটার হবে নাকি কোথাও ভর্তি হয়ে প্রিপারেশন নেওয়াটা? এটা তোরা একটু বল, এটা অন্বেষা বলতে পারবে না, এটা তোরা একটু বল যে ড্রপ দিয়ে প্রিপারেশন নেওয়াটা কি ওয়ার্থ ইট এত বছর পড়াশোনা করার পরে, নাকি কি মনে করিস তোরা? আহ, আমার একটা জিনিস মনে হয় যে জব দিয়ে প্রিপারেশন নিলে দুটো জিনিস থাকে। যে একটা জিনিস হচ্ছে যে যখন এক বছর, মানে এক বছর পুরো একদম ড্রপ দিয়ে নিজে থাকতে পড়া, সেটারও একটা মেন্টালিটি থাকাটা দরকার। কারণ কোনো কলেজ নেই, ইয়ে নেই, নিজেকে অতটা ফোকাস রেখে পড়াটাও এক বছর ধরে কন্টিনিউ রাখাটাও সেটাও একটা চ্যালেঞ্জ। আর সেকেন্ড হচ্ছে এক বছর ড্রপ দিয়ে পরে পরীক্ষা দিলে একটা প্রেশারও থাকে। মানে যখন জ্যাম বা টিএফআর দিতে যাচ্ছে তখন একটা প্রেশার থাকে যে একটা বছর আমি পুরো খুব ইনভেস্ট ভালো কথা করেছি বললি। এইটা। তো বাট যারা ফোকাসলি করতে পারবে একটা বছর, তাদের কাছে ইনফ্যাক্ট আমার তো মনে হয় জ্যাম কেন সবকিছু এক্সাম ক্লিয়ার করে দেবে। অভিষেক ব্যাপারটাতে কি বলিস একটু বল। সেম যেটা প্রদীপ্ত বললো, আমারও সেম, যে কিছুতে Exactly. ইনভলভ থেকে তারপরে প্রিপারেশন নেওয়া বেটার হয়। এবার আমি আমি এটা তাহলে একটু সাম 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 আপ করি ওদের কথাটাকে, যে আগে নিজেকে সবার আগে চেন, যে তোরা কি সেই মেন্টাল তোদের স্টেবিলিটি আছে যেখানে সবাই তোদের বন্ধু বান্ধব হয়তো কলেজে ঢুকে গেছে, এমএসসি তে ঢুকে গেছে, বা কেউ অন্য কিছু প্রিপারেশন নিচ্ছে, বাট তুই এমন একটা মানে প্রিপারেশন নিতে চলেছিস যেটা তুই আলটিমেটলি শিওর না যে কি হবে ultimately। মানে তোর হার্টটা প্রায় 70% নিশ্চিত, বিকজ তুই আগে একবার হেরে এসেছিস। তো সবার আগে নিজের মেন্টাল স্টেবিলিটিটাকে টেস্ট করবি যে আমি কি সেই মেন্টাল স্টেবিলিটি নিতে পারবো। যদি তোর সেই জেদ থাকে বা তুই যদি সেটা নিতে পারিস, মাঝখানে ফার্স্ট্রেটেড না হো, তাহলে তুই কিন্তু একটা বছর কারো কথা না শুনে প্রিপারেশন ড্রপ দিয়ে দে। বাট তুই যদি মনে হয় যে না আমি মাঝখানে ভেঙে পড়বো, এবং আমার আগে এরকম ভেঙে পড়ার স্বভাব আছে, আমি পারি না, নাথিং রং উইথ দ্যাট, তোর খারাপ লাগতেই পারে, তোর মাঝখানে ফার্স্ট্রেশন হতেই পারে, তুই হয়তো পারিস না প্রেশারটা নিতে, কোনো সমস্যা নেই, এই জায়গায় পারবি না অন্য জায়গায় ঠিক পেরে যাবে। তাহলে তুই কোনো একটা জায়গায় ঢুকে দেন তুই এই প্রিপারেশনটা নে, তাহলে তোর অ্যাটলিস্ট মাথা রাখবি যে আমার ব্যাকআপ আছে। ঠিক আছে, আমি মাইন্ডটা ফ্রি রেখে এক্সামটা দেবো, আমার একটা ব্যাকআপ আছে, যদি নাও হয় ঠিক আছে, হয়তো অত ভালো কিছু হলো না, বাট আমার কাছে ব্যাকআপ আছে, আমার ঠিক কিছু না কিছু হয়ে যায়। तो এই দুভাবেই কিন্তু प्रिपरेशनটা নেওয়া যায়। सर आप प्रोफेसर बनने के लिए क्या किए? प्रोफेसर बनने के लिए क्या किया, ये तो मैंने बहुत बार बोला है, और मैंने कॉलेज का नौकरी भी छोड़ दिया, तो आई एम नॉट अ प्रोफेसर एनी मोर। তো তো যাই হোক, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো, আমি এই মুহূর্তে ব্যাপারটা বলছি না। তবে নেট কোয়ালিফাই অবশ্যই করতে হবে, নেট কোয়ালিফাই না হলে হবে না, নেট কোয়ালিফাই মাস্ট। তো এমএসসি করতে হবে, নেটটা কোয়ালিফাই করতে হবে। আমাদের সময় নেট কোয়ালিফাই করা খুব ইজি ছিল, মানে আমার জন্য খুব ইজি ছিল, অনেকের জন্য ইজি ছিল, বাট এই সময় নেট কোয়ালিফাই করা খুব ডিফিকাল্ট। আমাদের সময় জ্যাম কোয়ালিফাই খুব ইজি ছিল, আমার নিজের জ্যামে 453 র্যাঙ্ক হয়েছিল, বাট আমার এই অজ্ঞানতার জন্য বা এরকম কিভাবে ওয়েবিনার কন্ডাক্ট করেনি, বা আবার তখন বাড়িতে ইন্টারনেট ছিল না, তাই জন্য হয়তো আমি শিবপুর পাইনি। আমাদের সময় জ্যাম 300-তে শেষ হয়ে যেত আইআইটি। তো আমি 453 তোমার জ্যাম শিবপুর হয়ে যেত, বিকজ শিবপুর আমাদের বেলা প্রথমবার জ্যামে এনরোল করেছিল, 2016 সালে কথা বলছি আমি। তো আমার এই অজ্ঞানতার জন্যই আমার তখন অনেক কিছু আমি হারিয়েছি। তো আমি তাই জন্য আমি বলি যে আমি ফেলিয়ার, ওই জন্য আমি চাই না যে আর কেউ যাতে এই এই জিনিসটা না ফেস করে, যে তাদের ট্যালেন্ট আছে, তারা খাটতে পারে, তারা সবকিছু আছে, তারা সবকিছু অ্যাচিভ করে ফেলতে পারে, বাট জাস্ট তাদের নলেজ নেই, বা মানে যা তাদের একটু গাইডেন্স না থাকার জন্য তারা পারে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। তো তাই জন্য কিন্তু এই পার্টিকুলার ওয়েবিনারটা কন্ডাক্ট করা।
আমি তো জ্যাম কোয়ালিফাই করতে পারিনি, এখন সেম 6 চলছে, তো আরেকবার জ্যাম দেওয়া ভালো। আমি এটা বললাম যে আরেকবার জ্যাম দেওয়া ভালো। কোনো একটা জায়গায় ভর্তি হয়ে দেওয়া হলো, আবার তো না ভর্তি হতে দিতে পারিস, বাট তোর মেন্টাল স্টেবিলিটির উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, যদি কতটা চাপ নিতে পারিস। ডেটা সায়েন্সের ব্যাপারে এখন না ওটা। আচ্ছা, হোয়াট অ্যাবাউট জিআরএফ? দিস ইজ অ্যাবাউট, নট অ্যাবাউট পিএইচডি আই গেস। তো এটা অনলি ফর এমএসসি। তো জিআরএফ আর এলএস এর ব্যাপারে আমরা পরে কথাবার্তা বলবো। আর মাইন্ডেড যে অভিপ্সা অলরেডি এলএস কোয়ালিফাই, অভিপ্সা এলএস কোয়ালিফাই করে ফেলেছে। প্রদীপ, তুই কি বিয়ে দিয়েছিস? নেট দিয়েছিস এখন অব্দি? আমাদের তো আইপিএইচডি প্রোগ্রাম তো। ও, তোর আইপিএইচডি, ওর Yes, ওর sir. ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রাম, ওখান থেকে পিএইচডি করবে, সো আর ওখানে দেয়নি। আইআইটি জেমের ইন্টারভিউ হয় না বাবা, আইআইটি জেমে ইন্টারভিউ হয় না। তো ওটা নিয়ে এখন দাদা একটা কথা, ভর্তি না হয় ইউটিউব থেকে পরে বুক নিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে জ্যাম করে করতে পারবো? দেখ, অনেক কিছু করেই করতে পারবি। অনেক অনেক কিছু করেই তোর হয়তো করা সম্ভব হয়ে যাবে, বাট ইউটিউব দেখে হয় না জ্যাম। তুই যে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে যা, সেটা যে কোনো লেজিটিমেট ইনস্টিটিউট হোক। ডিপস একাডেমি আছে, ওখানে আন একাডেমি আছে, এখানে আমি হয়তো পড়াবো। আমি হয়তো কেন বলছি, আমি পড়াবো। তো যে কোনো জায়গায় তুই একটা গাইডেন্স দিতে পারিস, যে কোনো জায়গায় তোর যেখানে সুইটেবল বলে মনে হয় সেখানে তুই গাইডেন্স দিতে পারিস, এবং প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে প্রচুর প্রবলেম সলভিং। এখন আর খালি কিন্তু জ্যামের প্রিভিয়াস ইয়ার সলভ করে হবে না, এখন প্রচুর নেট, গেট, সেট যত রকমের কোশ্চেন এসছে, সমস্ত প্রবলেম সলভ করে যেতে হবে। ঠিক আছে, আমি নিজে নেটের যে প্রবলেম গুলো সলভ করেছিলাম, সেই প্রবলেম গুলো আমি এবারে সলভ, বিকজ এখন জ্যামের লেভেলটাই ওরকম হয়ে গেছে। তো এখন আর শুধুমাত্র কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে নেই যে তুমি খালি এখন জ্যামের প্রিভিয়াস ইয়ার সলভ করে তুই কোশ্চেনের একটা আইডিয়া পেয়ে যাবি, বা তুই সলভ মানে ক্র্যাক করে ফেলতে পারবি। তো এখন আর সেভাবে হবে না। তো স্যার, আইআইটি কেজিপি তে জয়েন্ট এমএসসি পিএইচডি আছে, ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি কোর্স, দুটোর ডিফারেন্সটা কি? আমি একটু বলে দিই ব্যাপারটাতে, সবাই যদি একমত হয় তো ওরা একটু ব্যাপারটা ভালো বলতে পারবি। আইআইটি কেজিপি তে জয়েন্ট এমএসসি পিএইচডি আছে। এবার আমি যেটা শুনেছি যে ইন্টিগ্রেটেড পিএইচডি থেকে আইআইটি থেকে ইন্টিগ্রেটেড পিএইচডি যেগুলো করা হয়, তার থেকে ইন্টিগ্রেটেড পিএইচডি না করে বাইরে থেকে পিএইচডি করে নাকি বেশি ভ্যালুয়েবল হয়েছে। এটা আমি শুনেছি, এটা ভুলও হতে পারে, মেবি আই এম রং। বাট যেমন টিআইএফআর থেকে ইন্টিগ্রেটেড পিএইচডি, এটা একদম পারফেক্টলি ফাইন। বাট আইআইটি থেকে যে ইন্টিগ্রেটেড পিএইচডি গুলো হয়, বোম্বে ছাড়া বা কানপুর ছাড়া, যে কেজিপিও ছাড়া, যে ইন্টিগ্রেটেড পিএইচডি গুলো হয়, ওটা না করে তুই খালি আইআইটি তে তোর এমএসসি টা করলি, দেন তারপরে বাইরে গিয়ে নেট কোয়ালিফাই করে তুই যদি পিএইচডি করিস, তাহলে বেশি বেটার হবে। আইআইটি যেমন প্রিপারেশন, আইএসএ প্রিপারেশন, কোনটা কতটা ডিফারেন্ট এটা বলতে পারবে? প্রদীপ তো একটু বলো ব্যাপারটা, একটু সৃষ্টি ঘোষের একটু অ্যান্সার দে। ওকে, বাট আমার মনে হয় আইআইটি জ্যাম এক্সাম আর টিআইএফআর আইএসআই এনবিএসএম, এই এক্সাম গুলো দুটো সেপারেট মেন্টালিটি লাগে বা সেপারেট প্র্যাকটিস লাগে। তো কোশ্চেন সলভিং আইএসআই তে যেমন দুটো হয়, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে সাবজেক্টিভ পেপার। তো এমসিকিউ তে স্টিল যদি জ্যামের ভালো প্র্যাকটিস প্র্যাকটিস থাকে, এমসিকিউ তে বেটার করে দেওয়া যায়। বাট মেন হচ্ছে সাবজেক্টিভ পেপার, ওখানে রিগারাসলি সম্ভবত 8টা কোশ্চেন থাকে। তো রিগারাসলি অঙ্কগুলো পুরো প্রপারলি, ওকে প্রপার না লিখলেও আইডিয়া দিলেও হয়, বাট স্টিল পুরো প্রপার সাবজেক্টিভ প্রবলেম প্রুভ করে দিয়ে আসতে হবে। তো তার জন্য যেমন একটুখানি আলাদা লাগে, মানে একটুখানি থিঙ্কিং, একটুখানি আইডিয়া, এই সমস্ত লাগে। তো আমার আচ্ছা, তো মনে হয় ওইটাই। আচ্ছা, হ্যাঁ, এটা একটু বলছি। টিআইএফ আর আইএসআই, এনবিএইচএম এবং জ্যাম, যাই বলিস না কেন, এগুলো প্রবলেম আটকালে সলিউশন পাবো। এরকম কোনো জায়গা তো জানাস যে প্রবলেম আটকালে সলিউশন পাওয়া যাবে অনলাইনে বা কোথাও একটু? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে আমার পার্সোনালি মনে হয়। কেউ একটা বলে, এটা অন্বেষা, তুই কি পেয়েছিলি কোথাও সলিউশন, নাকি নিজে থেকে করতে হয়েছে? আমার তো এওপিএস বলে একটা জায়গা আছে, এওপিএস। তো ওখানে আমার অ্যাকাউন্ট আছে, ওখানে মানে বেশিরভাগ সময় যদি অঙ্ক দেওয়া হয় মানে প্রচুর থাকে যারা করে দেয়। তাহলে এওপিএস, গাইজ, নামটা একটু হ্যাঁ, লিখে নাও এওপিএস বলে কোনটা। আর্টস অফ প্রবলেম সলভিং বলে একটা জায়গা রয়েছে, যেখানে মানে অ্যাকাউন্ট খুলে ওখানে দিলে অনেক সময় করে দেয়। হ্যাঁ, কিন্তু এওপিএস পেড নয়। এওপিএস পেড নয়, তো এওপিএস টা দেখতে পারিস। আর আবার ইউটিউবেও মাঝে মাঝে থাকে, মানে কিছু কিছু পার্টিকুলার সাম করে দেওয়া থাকে। দেখ, প্রিভিয়াস ইয়ারে তুই বই কিনলেই তুই পেয়ে যাবি, আমার মতে হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারটা বই পাওয়া যায়। ওটা তুই কলেজ স্ট্রিটে গিয়ে তুই বই কিনে না প্রিভিয়াস ইয়ারে, তুই বইয়ের তুই প্রিভিয়াস ইয়ার সলিউশন পেয়ে যাবি। প্রিভিয়াস ইয়ার সলিউশন যে কোনো ইনস্টিটিউট করিয়ে দেয়, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ম্যাথ স্ট্যাক এক্স্যাক্টলি, হামজা বলছে যে ম্যাথ স্ট্যাক এক্সচেঞ্জে জিজ্ঞেস করলে অ্যান্সার পাওয়া যায়। আহ, হুম হুম, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এওপিএস টা গাই সবাই লিখে নাও।
একটু আচ্ছা, আইএসআই টিআইএফআর এর কোশ্চেন তুই কি কোথাও পেয়েছিলি সলিউশন প্রদীপ্ত? ওকে, আমি টিআইএফআর এর প্রিভিয়াস ইয়ার যখন করতাম, কিছু আর্টপাতা যখন ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়, যে অনেক ভিডিওস থাকে যে টিআইএফআর স্পেসিফিক এই প্রবলেমের এই ইয়ার। তো আমি ওরকম ভাবেই করেছিলাম, বাট আই ডোন্ট নো, মেবি স্ট্যাক এক্সচেঞ্জ ভালো, বাট ওরকম ভাবে জ্যাম ফ্যামের তো পাওয়া যায়, যেমন বই বা এগুলো করলে সলিউশন। বাট টিআইএফআর এর প্রিভিয়াস ইয়ার আই গেস ইউটিউবে পাওয়া যায়, আর আমি ওখান থেকেই দেখেছিলাম প্রিভিয়াস ইয়ার। সব ভবিষ্যতে কোথা অঙ্ক থেকে তো দেখেছিলি এই প্রিভিয়াস ইয়ারের সলিউশন গুলো নাকি? প্রিভিয়াস ইয়ার জ্যামের জন্য যেটা বললাম, আরিয়ান্তের বইটাতে ওটা উইথ সলিউশনসই থাকে। হুম। আর বাকি আহ, যেটা বললাম যে নেট গেট এগুলো যদি কোয়েশ্চেন্স কিছু প্রবলেম হয় তো ওটা ইউটিউবে সার্চ করলে ওই কোয়েশ্চেনটা সার্চ করতে হবে। এখন ইদার নেটের কোশ্চেন সলভ করাটা বিভৎস ইম্পর্টেন্ট, আমার যেটা পার্সোনালি মনে হয়। নেট আর গেটের তোকে সমস্ত কোশ্চেন সলভ করে দিতে হবে। পিএইচডি কোশ্চেন সলভ করলে তাহলে তুই জ্যামে চান্স, নাহলে হবে না, নাহলে কোনোভাবে হবে না। আইএসআই সলিউশন বলে দিল যেখানে ইউটিউব থেকে পেয়েছিল। আচ্ছা, ইন্টিগ্রেটেড পিএইচডি বেটার নাকি এমএসসি প্লাস পিএইচডি বেটার? আমি এটা জাস্ট বললাম একটু, যে ইন্টিগ্রেটেড পিএইচডি থেকে এমএসসি এন্ড পিএইচডি বেটার যদি সেটা আইআইটি হয়। এবং টিআইএফআর এ ইন্টিগ্রেটেড পিএইচডি এবং এমএসসি প্লাস পিএইচডি একই মাত্রা ধারণ করে। আচ্ছা, এবার একটা জিনিস লাস্ট জিজ্ঞেস করি অভিষেকে, যে তুই ইয়েটা না করলে কি করতিস? সাপোজ তুই জ্যাম পেলি না, কি করতিস? আমার সবসময় একাডেমিক্সেই থাকার ইচ্ছা, তো আমি সেম আইদার বালিগঞ্জ সায়েন্স কলেজ না হলে যাদবপুর কোথাও একটা অ্যাপ্লাই করি। বা এরপরে তো তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম গুলো হয়, তো সিইউইটি, এক্স্যাক্টলি। সিইউইটি, তো সেগুলোতে অ্যাপ্লাই করি। আচ্ছা, অন্বেষা, তোর একটা খুব আনইউজুয়াল ব্যাকআপ প্ল্যান ছিল। তুই ম্যাথ থেকে বেরিয়ে যেতিস, আমাকে তুই বলেছিস, এবং এটা খুব ভালো জিনিসটা, মানে তুই যে ফেলিয়ারটাকে যদি অ্যাকসেপ্ট করেছিস, এটা একটা বড় ব্যাপার। যে ভাই হয়নি হয়নি, কোনো সমস্যা নেই, আমি অনলাইনে চলে, নো প্রবলেম, নো প্রবলেম উইথ দ্যাট। এটা খুব ভালো ডিসিশন। তা তুই কি করতিস একটু বল আমাকে, যদি জ্যাম না আমি হতো। আইবিপিএস পিওটা দিতাম। ব্যাংকিং তো? তো হ্যাঁ, এখন হ্যাঁ। ব্যাংকিংটাও খুব ইম্পর্টেন্ট। তো আমি ব্যাংকিং নিয়েও কথাবার্তা বলবো। আমার একটা বন্ধু আছে যে ব্যাংকের সব এক্সাম কোয়ালিফাই করে ফেলেছে, তো সেও একদিন ওয়েবিনারে আসবে। কালকে পরশু বা তরশুর দিকেই করবো হয়তো আমি। তো এটা নিয়ে কথাবার্তা বলবো, বাট ওর খুব আনইউজুয়াল, ও কিন্তু ওটাকে একসেপ্ট করে নিয়েছে যে ভাই ম্যাথ হচ্ছে না, আমি আমি এটা পাইনি, তো আমি ম্যাথে আর যাবো না। ম্যাথ ভালো করে করলে ওখান থেকেই করবো, নাহলে করবো না। আমি অনলাইনে চলে যাবো, আমি ফোকাসটা অনলাইনে শিফট করে যাবো। তো ওদেরটাতেও কোনো প্রবলেম নেই, এটাতেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ও ম্যাথামেটিক্স নিয়ে থাকতে চেয়েছে ওরা, এবং ও নিজের রিয়ালিটিটা ফেস করে অনলাইনে চলে যাচ্ছে। তো দুটোই কিন্তু দুটো আলাদা দুটো ভিশন, এবং খুব ভালো ভিশন বলে আমার পার্সোনালি মনে হয়। স্টুডেন্টদের কিন্তু এই ভিশনটা ফলো করা উচিত, যে ভাই ঠিক আছে, ফেলিয়ার হতেই পারে, তোর সামনে সব থেকে বড় ফেলিয়ার বসে আছে। তো তোর যে কোনো ফেলিয়ার হতে পারে, তুই আলটিমেটলি তোর ফোকাসটাকে ঠিক রাখ, যে আমি কোন লাইনে যাবো। স্যার, আমি নর্মাল এমএসসি করে আইটি লাইনে যেতে চাই, এটা নিয়ে কিছু বলবেন? এটা অবশ্যই বলবো, এটা আমাদের নেক্সট টপিক। আজকে আমরা খালি আইআইটি জ্যাম, টিআইএফআর, সিএমআই, আইএসআই, এদের ইন্টারভিউ, এদের প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলছি। এগুলো পুরো সেপারেট টপিক, এগুলো পুরো সেপারেট। এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা আলাদা, ডেটা সায়েন্স থেকে শুরু করে আইবিপিএস থেকে শুরু করে, তারপর আমাদের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, চেকা, নিমসের সমস্ত নিয়ে আলাদা আলাদা কথাবার্তা বলবো। ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম কোয়ালিফাই করা স্টুডেন্ট আমাদের এখানে আসবে। এক্স্যাক্টলি, রাহুল খুব ভালো কোশ্চেন করেছে, জ্যামের জন্য কোন টপিক গুলো থেকে বেশি ভালো করে ফোকাস করা উচিত। আমি অন্বেষাকে দিই শুনবো, বিকজ ও রিসেন্টলি এক্সাম দিয়েছে। হ্যাঁ, পিওর দিকটা তো মানে রিয়েল অ্যানালিসিস এর সিকোয়েন্স সিরিজ, তারপর লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, এগুলো তো খুব ভালো করে করতেই হবে। গ্রুপ থিওরি ভালো করে করতে হবে। আর লিনিয়ারের ওই র্যাঙ্ক বের করার অঙ্ক, তারপর হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স, মানে লিনিয়ার ইকুয়েশন গুলোর সলিউশন, এইগুলো খুব ভালো করে করতে হবে। মানে এই তিনটে জিনিস খুব ভালো করে করতেই হবে। সকাল যেহেতু ব্যাপারটা ওডি জেনে নিলে। নিয়ে মানে ওডি নিয়ে শিওর হওয়া যাচ্ছে না যে কেমন আসবে, মানে টাফ দিয়ে দিচ্ছে। তো তো এই এখন তিনটে ব্যাপারটা দিয়ে জেনে মোটামুটি নিলে। করলে তাও হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, ব্যাপারটা এমএসসি টার স্ট্রিম চয়েস কি করে বুঝবো? ম্যাথস, কম্পিউটিং, না পিওর, না অ্যাপ্লাইড? আচ্ছা, আইআইটি যারা আছিস, ম্যাথস উইথ কম্পিউটিং বেটার নাকি অনলি ম্যাথামেটিক্সটা বেটার, কি মনে হয়? অভিপ্সা বলতে পারবে ব্যাপারটাতে, ম্যাথস উইথ কম্পিউটিংটা বেশি ইন্টারেস্টিং নাকি অনলি ম্যাথামেটিক্সটা বেশি ইন্টারেস্টিং? ওটা ডিপেন্ড করে যে কি কি দিচ্ছে। যেরকম আইআইটি গুয়াহাটিতে ওদের সাবজেক্ট এটার নামই হচ্ছে, কোর্সটার নামই হচ্ছে ম্যাথামেটিক্স এন্ড কম্পিউটিং। কম্পিউটিং, আমাদের জন্য যেটা ছিল সেটা হচ্ছে শুধু ম্যাথামেটিক্স। এবার যারা মানে ওই
টুয়েলভ এর পরে যারা ওই গ্রাজুয়েশন বিএসএমএস করে, তো হুম। তাদের জন্য ওটা ম্যাথামেটিক্স এন্ড কম্পিউটিং হয়ে যায়, মানে থ্রু জেই মেইনস দিয়ে যারা ঢোকে। তো এটা এমএসসি জন্য যেটা করবে থ্রু আইআইটি জ্যাম, তো সেটা ওই আইআইটি যে কোর্সটা দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এবার আমি বলছি যে রিসার্চ লাইনে যেতে গেলে কি করতে হবে, এটা একটু অভিপ্সা এবং প্রদীপ্তর একটু এক্সপিরিয়েন্স আছে, তো ওরা ব্যাপারটা বলুক। প্রথমে অভিপ্সা একটু বল রিসার্চ লাইনে যেতে গেলে কি করতে হবে। শুধু এমএসসি করার পরে হুম। নেট গেট এগুলো ক্লিয়ার করতে হবে ফেলোশিপ পাওয়ার জন্য। আর লাস্ট সেমিস্টারে, আমাদের এরকম লাস্ট সেমিস্টারের প্রজেক্ট, অনেক আইআইটি যে লাস্ট দুটো সেমিস্টারের প্রজেক্ট, তো সেই প্রজেক্ট ওয়ার্ক ভালো করে করতে হবে, থিসিস। তারপরে মাস্টার্স এ ঢোকার পরে আহ, অনেক কিছু আসে, যেরকম অনেক ইন্টার্নশিপস করার সুযোগ পাওয়া যায়। হুম। ভালো জায়গা থেকে করলে সেটা, মানে যেহেতু সামার ভ্যাকেশনটা অনেক দিন থাকে, তো আমরা ইন্টার্নশিপস করতে পারি, তো সেগুলো করে নিজের সিভি বেটার করতে পারি, ওটা দিয়ে অনেক রাস্তা খুলে যায়। আচ্ছা, এবার প্রদীপ তো ব্যাপারটা বলবে, ও টিআইএফআর এ আছে, তো ও ব্যাপারটা বলতে পারবে যে মানে কিভাবে এই রিসার্চ লাইনে যেতে হয়। ওকে, তো টিএফআর বা এই সমস্ত আইএসআই বা আইএমএসসি এগুলোতে একটা ভালো সুবিধা হয় যে একটা রিসার্চ এনভায়রনমেন্ট পাওয়া যায়। তো আমাদের এখানে যেমন ম্যান্ডেটরি হয় না যে ফোর্থ সেমে গিয়ে প্রজেক্ট করা বা সামথিং, ওকে সামার ব্রেকে করতেই পারে তো, বাট আমাদের এই প্রথম 2 বছরটাকেই সামহাও কোর্স ওয়ার্ক টাইপেরই ট্রিট করা হয়। কোর্স ওয়ার্ক যেটা পিএইচডি তে যেখানে ভর্তি হবে সেখানে প্রথম বছরটা হয়। তো এইগুলোতে ঢুকলে সুবিধা হচ্ছে যে তুমি একটা, যদি রিসার্চে ইন্টারেস্ট থাকে, প্রথম থেকে একটা ওই এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারো। দেন সামারে ইন্টার্নশিপ করা বা এটি স্কুল অনেকগুলো হয়, সেগুলো থেকে এক্সপিরিয়েন্স গেইন করতে পারো যে কোথায় ইন্টারেস্ট লাগবে কোথায় ইন্টারেস্ট লাগবে না, কোন টপিকটা বেটার, কোন স্যারের সঙ্গে বেটার কমিউনিকেট করতে পারছো এবার সেখান সব থেকে। থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কথা বলেছিস তোরা, যে এই আইআইটি থেকে পড়ে প্লেসমেন্ট গুলো কেন, টিআইএফআর এ প্লেসমেন্ট সম্বন্ধে একটু বলিস তো আমি কাইন্ডলি। আচ্ছা, টিআইএফআর এর ব্যাপারটা বলে দিই। ও নিজেও আমাকে কালকে বলছিল যে টিআইএফআর এ ওদের এমএসসি পড়ার জন্য ওদের পার মান্থ এখন বোধহয় 32,000 টাকা, না 32K, এখন 32 না 35 করে ওদের পার হ্যাঁ, মান্থ ফেলোশিপ দিচ্ছে পার মান্থ। যারা টিআইএফআর এ চান্স পেয়েছে তারা পার মান্থ টানা 2 বছর 32,000 টাকা থেকে 35,000 টাকা করে পার মান্থ ফেলোশিপ পায়। না না না, ফার্স্ট ইয়ার 21 দেয়। ফার্স্ট ইয়ার 21 দেয়, আর সেকেন্ড ইয়ার থেকে 32 না 35 করে ফেলোশিপ দিচ্ছে, যেটা আই থিঙ্ক বোধহয় আইআইটি তে নেই, নাকি এটা? না, আইআইটি তে নেই। আইআইটি তে নেই। আচ্ছা, আইআইটি তে পড়তে কত খরচ একটু সেটা বলে দেবো, আইআইটি রুরকিতে। পার সেমিস্টার অ্যারাউন্ড 40 to 45,000, ছ 40। মাসের জন্য। আচ্ছা আচ্ছা, আমি এবার তোর বোধহয় কেউ স্টুডেন্টস লোন নিসনি, বাট স্টুডেন্টস লোন তো অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই, আমার যতদূর জানা হ্যাঁ, আছে হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্টস লোন স্টুডেন্টস আমি লোন নিচ্ছি। অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, আইআইটি তে প্লেসমেন্ট কিরকম হচ্ছে রে অভিষা রুরকিতে? প্লেসমেন্ট ভালোই হচ্ছে, মানে ঠিকঠাক হচ্ছে। যারা প্লেসমেন্টের দিকে যেতে চায়, অবভিয়াসলি অনেক কোম্পানিজ আসে। তো তাই? হ্যাঁ। মানে 100, যারা প্লেসমেন্ট নিতে চায় তাদের 100% প্লেসমেন্ট হয়ে যাবে? না, কম্পিটিশন টাফ, কারণ ধরে নাও বিটেক স্টুডেন্টসরাও আছে, বিটেক আর হুম। এমএসসি দুজনেরই একসাথে হচ্ছে, বা বিটেক হুম। এমটেক এমএসসি সবার একসাথে হচ্ছে। এক্স্যাক্টলি। তো কম্পিটিশনটা অনেকটা হাই, তো তোমার নিজের স্কিলস আপগ্রেড করতে হবে। যে যারা বিটেক স্টুডেন্টস তারা কোডিং এ অনেক বেটার, তাদের পক্ষে তো, যারা যারা নিজেদের নিজেদের নিজে থেকে আপডেট করছে বা আপগ্রেড করছে তাদের জন্য ভালো। আচ্ছা, এনবিএইচএম এন্ড টিআইএফআর এর ইম্পর্টেন্ট টপিকস একটু কাইন্ডলি প্রদীপ একটু বলবি। ওকে, ইম্পর্টেন্ট টপিক বলতে তো রিয়েল অ্যানালিসিসে তো স্ট্রং হওয়া উচিত। রিয়েল অ্যানালিসিস বলতে পুরোটা মানে সিকোয়েন্স সিরিজ থেকে শুরু করে কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, আর লিনিয়ার অ্যালজেব্রা তো ঠিক আছে, যেমন লিনিয়ার অ্যালজেব্রা যেমন হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় ওই অ্যাডভান্স অ্যালজেব্রা, যেটা রিং, গ্রুপ, সাইলো, এই সমস্ত গ্রুপ অ্যাকশন, এই সমস্ত জিনিসপত্র মানে গুলোতে পুরো ভালো ফিফথ সেমিস্টার, নলেজ পুরো থাকতে ফিফথ হবে। সেমিস্টার অ্যাডভান্স অ্যালজেব্রা ভালো করে পড়তে হবে, নাহলে সেই সর্বনাশ। ওইটা কলেজে থেকে মানে সব কলেজে দেওয়াটাও একটা ব্যাপার। পারলে জোর আমাদের করে যেমন নিবি। ঠিক আছে, ফিফথ সেমিস্টার অ্যাডভান্স অ্যালজেব্রা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সিক্স সেমিস্টারে না টোপোলজি দিয়ে বললি না, টোপোলজি থেকে খুব একটা আসেও না আমার যা মনে হয় পার্সোনালি। তো মানে নলেজ থাকলে বেটার, বাট অতটাও ইয়ে হয়, বাট ইম্পর্টেন্ট। ওইটাই অ্যালজেব্রা আর অ্যানালিসিসটা স্ট্রং থাকাটা উচিত।
আচ্ছা ঠিক আছে, তো এইগুলো আমাদের আচ্ছা স্কটিশে ডে দেয় না, স্কটিশ অ্যাডভান্স দেয়, বায়োম্যাথমেটিক্স দেয়। আচ্ছা বলছি, আইআইটি তে এমএসসি করার সময় কি অন্য কোনো স্কলারশিপ পাওয়া যায়, তুমি কি জানিস? মেবি পাওয়া যায়, এমএসসি তে তো এমনিই তোর একটা মানে আমাদের ন্যাশনাল স্কলারশিপ আছে। আহ, হ্যাঁ বিবেকানন্দ স্যার, স্কলারশিপ। পাওয়া যায়। আমি মানে যে আইআইটি বোম্বের সিনিয়রের থেকে কথা বললাম, তো বললো যে এমসিএম স্কলারশিপ হয় ওখানে। ওটাতে মানে এভরি ইয়ার প্রায় 80,000 টাকা করে দেয়। তো তো সেমিস্টার খরচা উঠে আসবে। হ্যাঁ মানে ওটা দেয়, এখানে কিন্তু ওই সিজিপিএটা ঠিক রাখতে হবে, ওদের একটা ক্রাইটেরিয়া রয়েছে। আর এটা আইআইটি বোম্বেতে নাকি সবচেয়ে বেশি দেয় এমসিএমটা। অভিপ্সা কিছু বলছিলি বোধহয়, নাকি হবে না নাকি? এমসিএম টা যে কোনো আইআইটি তেই দেওয়া হয়, কিন্তু ওটা এমসিএম এর ফুল ফর্ম হচ্ছে মেরিট কাম মিনস। তো তোমার তার জন্য মানে ফ্যামিলি ইনকাম একটা লিমিটে থাকতে হবে, উইদিন 5 lakhs। তো ও এটা বাবা, সবার ওসব জন্য বানিয়ে নেবে, অ্যাপ্লিকেবল না। ও সবাই বানিয়ে নেবে, ওটা ইনকাম ওটা লিমিটেই বানিয়ে না নেবে। না 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 না, ওটাতে পুরো মানে ব্যাংক রেকর্ড সবকিছু চেক করা হয়, মানে যেগুলো লাগে। আচ্ছা তো ওটা আচ্ছা। ওইভাবে করা যাবে না। যারা হ্যাঁ অবভিয়াসলি সিজিপিএ একটা ক্রাইটেরিয়া থাকে, সিজিপিএ ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, প্লাস ওই মিনস এর জন্য মানে ওই ফ্যামিলি ইনকাম সবার দিতে হবে, মা বাবা সবার। আচ্ছা, আর ফরেন কান্ট্রি থেকে পিএইচডি করতে চাইলে কি করা উচিত? হে আমি জানি, বাট তোরা যদি একটু আলোকপাত করিস, ফরেন কান্ট্রি থেকে পিএইচডি করতে গেলে কোনো আইডিয়া নেই? কোনো আইডিয়া নেই প্রদীপ? তো অন্বেষার কোনো আইডিয়া নেই ব্যাপারটা নিয়ে? ওকে, আইডিয়া বলতে আমাদের এখান থেকে অনেকে, আমাদের যেহেতু এমএসসি নিয়ে একটা লিভের অপশন দেয়, আইপিএইচডি প্রোগ্রাম হলো এমএসসি নিয়ে একটা লিভের অপশন দেয়, তো অনেকেই যায়, আইভি অনেকেই লিগে যায়। নাকি? আইভি লিগে? হ্যাঁ, আইভি লিগে যায়? আইভি লিগ, ওই ওখানে যে টপ কলেজগুলো আছে ওগুলোকে আইভি লিগ বলে। তো তোদের ওখান থেকে আইভি লিগ? না না, ওই ব্যাপারটা নেই না। আইভি লিগ যায় না, বাট এই মিশিগান স্টেট এই সমস্ত এগুলোতে যায়, মিশিগান স্টেট, তারপর টোয়েফেল এক্সাম দেওয়া আমার যায়। কাছে। আমি বলছি যে টোয়েফেল, আমার দাদা যেখান থেকে পিএইচডি করেছিল, টোয়েফেল এক্সাম দেওয়া যায়। আরেকটা এক্সামের নামটা ভুলে যাচ্ছি আমি, জানিস তো, ইস। জিআরই। গাড়ি হ্যাঁ দেওয়া জিআরই, যায়। জিআরই 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 আমার দাদা দিয়েছিল পিএইচডি করে, তো জিআরই দিতে পারিস। জিআরই খুব ইজি কোশ্চেন হয়। আহ, আচ্ছা, এমইএক্সটি থেকে জাপান থেকে করা যায়, ঠিক আছে। ফরেন কান্ট্রিতে প্রফেসর হতে গেলে সেখান থেকে পিএইচডি মাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে অবশ্যই ওটা মাস্ট। ইন্ডিয়ান থেকে পিএইচডি করে গেলে তুই নিশ্চয়ই ওখানে তুই প্রফেসরের জন্য চান্স পাবি না। সেটা আলাদা ব্যাপার, আলাদা টপিকে আমরা এখন চলে যাচ্ছি, ওখানে পিএইচডি বা আমরা প্রফেসরের দিকে চলে যাচ্ছি। আমরা এখন এমএসসির উপরে ফোকাস করছি এই মুহূর্তে কাইন্ডলি। তো এই ছিল আমাদের টোটাল একটা রাফ আইডিয়া। এবং একটু সবাইকে লাস্ট একটা জিনিস তোরা বলে দে। আমি একটাই কোশ্চেন করবো, যে এরা বলছে যে পরীক্ষার সময় নার্ভ কিভাবে ঠিক, পরীক্ষার দিনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। পরীক্ষার দিন আমাদের কি করা উচিত, পরীক্ষার পার্টিকুলার দিনটাতে যারা খুব সিরিয়াসলি এক্সামটা দিচ্ছে, ওই পার্টিকুলার দিনটার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এই দিনে কি করা উচিত? প্রথম থেকে প্রদীপ একটু বলবি, ওই দিনে কি করেছিলি? ওকে, তো আমি ইন্টারভিউ এর কথাটা বলি, কারণ ইন্টারভিউতে প্রচন্ড নার্ভ স্ট্রং রাখার একটা ব্যাপার থাকে, আর এক্সামেও সেমই হবে। তো ওই মানে টিআইএফআর রিটেনটার ব্যাপারে বলি, টিআইএফআর রিটেনে কোশ্চেন টাফ আসে, সুতরাং আমারও প্রথমটা আমি কোশ্চেন দেখেছিলাম, সেটা হয়নি, সেকেন্ডটা হয়নি, বা তো ওটাই মেন্টালিটি স্ট্রং থাকতে হবে। আর ইন্টারভিউতে প্রেশার থাকে, স্যারেরাও কোশ্চেন করে, হিন্ট দেয়, বাট ওইটাই মেন্টালিটি স্ট্রং। জলের বোতল নিয়ে, মানে জলের বোতল, জল খেতে পারে, আর কি বলবো মানে আহ, আমি জানি না, মানে নিজেকে আগে থাকতে প্রিপেয়ার করে যাওয়াটাই বেটার, কারণ ওই টাইমে বসে কিছু করা সম্ভব না, আগে থাকতে মেন্টালিটি করাটাই বেটার। অভিশাপ, ওই দিনটা কি করেছিলি? জ্যামের দিনটা কিভাবে নিজেকে ঠিক ঠান্ডা রেখেছিলি, বা কিভাবে নিজেকে ফোকাস ফোকাস রেখেছিলি? আগের দিন কোনো পড়াশোনা করিনি, সিনেমা দেখেছিলাম, রাত্রিবেলা ঠিকঠাক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালবেলা একদম মানে পড়াশোনার রিলেটেড কোনো কথাই বলিনি কারোর সাথে। মানে বন্ধুরা যারা পরীক্ষা দিতে গেছে এমনি নর্মাল কথাবার্তা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে। মানে ওই ওই অ্যাটমসফিয়ারটা মানে খুব ডিফিকাল্ট। তো আর হ্যাঁ এক্সামের ঢুকে ওই যখন কম্পিউটারের সামনে বসবো তখন একটুখানি একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করো, একটু জল টল খেয়ে। আর কিছু না, যে হ্যাঁ যা হবে হবে, দেখা যাবে। মানে ভালো করতে হবে, আহ, এইটা নিয়ে গেলে ভালো হবে, এই হচ্ছে ব্যাপার।
অন্বেষা, ওই দিনটা কিভাবে করেছিলি? তোর তো মাথায় বিশাল চাপ ছিল। স্যার আগে থেকে তো অনেক মক টেস্ট দিয়েছিলাম তো, মানে একটা আগে থেকে এনভায়রনমেন্ট মানে পেয়েছিলাম হুম। যে ওই সময় কি হয় কেমন হয়, তো ওটা একটা অভ্যাস হয়ে গেছিল। মানে আমি প্রায় 15 থেকে 16টা মক টেস্ট দিয়েছিলাম একদম মানে এক্সামের মতো সিচুয়েশনে। তো আগে আর ওইটা দেওয়ার পর এমনিতে তো আগের দিন কিছু পড়িনি, মানে ঘুমিয়েছিলাম প্রচুর। হুম। আর মানে ওই শব্দ আমি পড়িনি বলতে গেলে, মানে যেহেতু এক্সাম সেম শেষ হয়েছিল আমি আর ধরিনি পড়া। তারপর ওই দিন একদম সকালবেলা গিয়ে মানে একেবারে এতে আহ, প্রথম ওই কোয়েশ্চেন খুলে স্টার্ট করেছিলাম। তেমন অতটা ভয় লাগেনি, কিন্তু ধীরে ধীরে যখন পারছিলাম না তখন আলাদা ব্যাপার ছিল, কিন্তু প্রথমে অতটা লাগেনি ভয়। ভয় লাগেনি, ঠিক আছে। তার মানে মক আলটিমেটলি, টেস্ট দিলে ঠিক হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, মানে আলটিমেটলি মানে অন্বেষা যেটা বললো, ওরা দুজন নিজের মাইন্ডটাকে ঠিক রেখেছিল। আর অন্বেষা বলছে যে আমি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছিলাম যাতে আমার পরীক্ষায় কোশ্চেন থেকে ভয় না লাগে। যেটা আমি ফার্স্ট সেমিস্টারের সাথে করতে চেয়েছিলাম, বাট ওরা কতটা কি করেছে আমি জানি না। যে পরীক্ষা নিয়ে ওদের ওই ওই সিউর কোশ্চেনটা জাস্ট একটা আলাদা কোশ্চেন হিসেবে ওরা ট্রিট করে, এরকম ভাবে। তো সেটা যদি করা যায় জ্যামের জন্য, যে আগে 15, 16, 20টা 30টা তুমি মক টেস্ট দাও, ঠিক আছে, ফুল পেপারের উপরে এক্সাম দাও, হ্যাঁ, এবং ভালো ভালো কোশ্চেন সলভ করো, তাহলে তোমার সেই দিনটা গিয়ে ভয় লাগবে না। এবং পুরোপুরি এক্সাম প্রিপারেশন নিয়ে এই মক টেস্ট গুলো দেবে, মানে ল্যাপটপ খুলে সেখানে একদম ভালোভাবে মক টেস্ট গুলো দিয়ে, যেভাবে একদম স্ট্যান্ডার্ড 3 ঘন্টা সময়ের মধ্যে আমাদের পুরো কাজটা করতে হবে, তাহলে আই থিঙ্ক এই সেদিন গিয়ে আর ভয়টা থাকে না জেনারেলি। তবে যাই হোক, এটা আমাদের আলটিমেটলি ছিল হচ্ছে আজকের সেশন। তো যাই হোক, মকটেস্ট দেওয়ার অনেক ভালো ভালো জায়গা আছে, আমি যেটা বললাম, বিশ একাডেমি আছে, আন একাডেমি আছে, সব ভালো ভালো জায়গা আছে। আর কোনো মানে যেমন আমি জানি না যে ফিজিক্স বলার মকটেস্ট হয়তো ভালো কিনা, আমার আইডিয়া নেই, তো মনে হয় না খুব একটা ভালো ফিজিক্স বলারটা। তো মানে আন একাডেমি এবং ইয়েটা মানে খুব ভালো মকটেস্ট দুটোই। তো ওটা তোরা দিতে পারিস, ওটা তোদের জন্য খুব ভালো হবে। বাট সাবজেক্টের উপর নলেজ থাকতে হবে, খালি মক টেস্ট দিলে হবে না। আর প্রচুর প্রবলেম সলভ করতে হবে, যেটা আমার পার্সোনালি মনে হয়। তো এই ছিল আজকে আমাদের সেশন। আই হোপ তোদের অনেক কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পেরেছি এবং ওরা দিতে পেরেছে। এবং সবার কি সেশনটাকে হেল্পফুল বলে মনে হচ্ছে? একটু কাইন্ডলি অ্যান্সার করবি চ্যাটে। হ্যাঁ, অবশ্যই নিম স্যারের জন্য সেমিনার রাখবো, সব স্যার এক্সামের জন্য সেমিনার। এটা কি খুব ভালোভাবে তোদের হেল্প করেছে? কোনো আর কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই করতে পারিস। তো আই থিঙ্ক ওদেরও এই সন্ধ্যাটা খুব ভালো কাটলো, সব জ্যাম অ্যাসপিরেন্টদের সাথে, সব নতুন তোদের জুনিয়রদের সাথে। আই থিঙ্ক মানে জ্যাম মানুষরা পায়, এলিয়েনরা না, এক্স্যাক্টলি জ্যাম মানুষ পায়, এলিয়েনরা না। এবং সেই মানুষগুলি তোদের সামনে বসে আছে। তো জ্যাম পাওয়াটা এই মানুষগুলো যখন পেরেছে, তোরাও আই থিঙ্ক পারবি। হ্যাঁ, মানে আচ্ছা, রিয়েল অ্যানালাইসিস অ্যাবস্ট্রাক্ট বেস বুক আমি বলবো এসকে মার্কা। আমি তোকে বলছি, টু 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 ক্র্যাক জ্যাম, জাস্ট ফলো এসকে মার্কা। অ্যান্ড টু গেইন নলেজ, তুমি বাইরের রাইটারের বই পড়তে পারো, কোনো সমস্যা নেই। সোয়াম সিরিজের লিপ সুইচ বইটা খুব ভালো আছে। মানে লিনিয়ার অ্যালজেব্রার জন্য আমাদের আমাদের ইয়ে খুব ভালো, ফিডব্যাক খুব ভালো বই। তো এগুলো তোরা পড়তে পারিস, সমস্যা নেই। অ্যাস্ট্রালজি আমরা তো এমডি ইসমাইল হকের বইটাও মানে হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যাডভান্সের জন্য অ্যাডভান্স পড়তে। অ্যালজেব্রার জন্য মোহাম্মদ ইসমাইল হকের বই। ইসমাইল স্যারের বইটা পড়, তোকে আলটিমেটলি তোকে অ্যাডভান্স অ্যালজেব্রার জন্য তোকে কিচ্ছু পড়তে হবে না। এক্স্যাক্টলি। টিআইএফ এর জন্য বেস বুক কিছু। বেস্ট বুক বলাটা মুশকিল, বাট অ্যানালিসিস এর জন্য আমার পার্সোনালি মনে হয় কুমারাসানের একটা বই আছে, মেট্রিক অ্যান্ড টোপোলজি ইন মেট্রিক, টোপোলজি ইন মেট্রিক, কি ছিল আমার মনে হয়। টোপোলজি এন্ড মেট্রিক স্পেস, মেট্রিক স্পেস ইন টোপোলজি, হ্যাঁ, এরকম টাইপের একটা বই আছে। টোপোলজি অফ আমি মেট্রিক এটা, স্পেসিস। হ্যাঁ, হ্যাঁ টোপোলজি অফ মেট্রিক স্পেস, বাট ওই বইটা আমার খুব ভালো লাগে। আর ওই বইটা মানে খুব সোজা কথা ভালো বলতে লাগে। ওটা বলছি যে ইন্ডিয়ান রাইটারের বই পড়ো, ওরা খুব ভালো লিখেছে। কুমারেশানের বই পড়ো, কুমারেশানের কিন্তু রিয়েল বই খুব ভালো, ঠিক আছে। তো ওটা খুব ভালো বই, মানে পদ্মতি ওটা পড়তে পারিস। আর লিনিয়ার অ্যালজেব্রার জন্য আমার মতে ফ্রিডবাকটা হ্যাঁ, স্ট্যান্ডার্ড। ফ্রিডবার্গ। আর অ্যালজেব্রার জন্য আমি তো গ্যালিয়ানটা পড়েছিলাম, গ্যালিয়ানের না, সোজা মতো গ্যালিয়ানের আমি বলতে। তোকে বলছি, গ্যালিয়ানের থেকে, গ্যালিয়ান তো খুব ভালো বই, স্ট্যান্ডার্ড বই। গ্যালিয়ানে অনেক টাইপের প্রবলেম আমি সলভ করতে পেরেছি, মানে আমার খুব ভালো লাগে গ্যালিয়ানের বইটা। বাট আমার মতে ইসমাইল স্যারের বইটা মানে প্রবলেমে ভর্তি, প্রবলেমে ভর্তি ইসমাইল স্যারের বইটা। তো ওটা দেখতে পারিস। আর আমাদের মানিক মরাসেন সেন আছে, যদি এখন বইটা পাওয়া যায় না, মানিক মরাসেন সেন। তো মানিক মরাসেন সেনের বইটাও পড়তে পারিস তোরা, ওটা আমার কাছে ইয়ে আছে, মানে জেরক্স করা আছে, তোরা জেরক্স করে নিতে পারিস। ওটাতে খুব ভালো ভালো প্রবলেম আছে, ফাটাফাটি প্রবলেম আছে। আমি প্রচুর নেটের অ্যাসপিরেন্টদের, প্রচুর নেট কোয়ালিফাই, জিআরএফ কোয়ালিফাই, নেটের 1 থেকে 20 মধ্যে র্যাঙ্ক করা স্টুডেন্টদের কথা বলছি, আমারই বন্ধু বান্ধব ছিল সব, তারা সব মানিক মরাসেন পড়ে পাশ করেছে। তো
তো মানিকপড়াশন সেন মানে বইটা ব্যান হয়ে গেছে, বোধহয় এত পাস করছে বলেই বোধহয় ব্যান হয়ে গেছে, ব্যান করে দিয়েছে, যে এতজন চান্স পেয়ে গেলে করবো কি আমরা। তো বিভৎস লেভেলের বই ওটা, পিডিএফ অ্যাভেলেবেল না মানিকপড়াশন সেনে, বোধহয় নেই। আমার কাছে বইটার মানে জেরক্স কপিটা আছে, কলেজ স্ট্রিটে জেরক্স দেয়, বোধহয় দেয়, আমি কলেজ স্ট্রিট থেকে নিইনি, আমি একটা বন্ধুর কাছ থেকে ঝেপে দিয়েছিলাম। তো ওকে বলেছিলাম যে দেবো দেবো, ওরা দেওয়া হয়নি আর চাইও নি। তো তাই জন্য আমার কাছে বইটা অ্যাভেলেবেল আছে। তো আজকের মতো সেশনটা আমি এখানে শেষ করলাম, হোক সবার খুব ভালো লেগেছে। আজকে আমরা জ্যাম সব থেকে মানে এখনো পর্যন্ত সব থেকে, আচ্ছা প্রদীপ্তদা তুমি সেলফ স্টাডি না কোচিং করেছো? ওকে, আমি নিজেই পড়তাম, বাট একটা জিনিস আমি করতাম, ওই যে ফেসবুকে যারা দাদারা আছে, যাদের সঙ্গে যোগাযোগ, তো তাদের সঙ্গে আমি প্রচুর ডিসকাশন করতাম। এই কোন বই পড়েছো, কি বই পড়োনি, মানে তাদের বা মাথা তুই কোনো খারাপ একটা করে টপিক। দিয়েছিস, তাদের হ্যাঁ, মাথা খারাপ করে দিয়েছিস। তারা রিপ্লাই দিলে দিত, না দিলে কিছু যায় আসে না, বাট যারা রিপ্লাই দিত তাদের সঙ্গে আমি প্রচুর ডিসকাশন করতাম। তো ডিসকাস করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তো আজকে আমরা সব থেকে টাফেস্ট এক্সাম এই মুহূর্তে ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্টদের জন্য, আহ, আহ, দাদা কোন বইটার কথা বললে, মানিক মডারসন সেন, মানিক মডারসন সেন, তিনটে রাইটার। তো আজকে আমরা সব থেকে টাফেস্ট এক্সাম বিএসসি ম্যাথামেটিক্স অনার্সের পরে জ্যাম টিআইএফআর এই এক্সামটা নিয়ে কথাবার্তা বললাম, আইএসআই সিএমআই। তো এই সেশনটার পরে আমরা নেক্সট সেশনে একটু অন্য সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো, একটু অন্য এক্সাম নিয়ে কথাবার্তা বলবো। তো মালিক মডার্ন সেন হচ্ছে তোর অ্যাডভান্স এক্সামের জন্য। তো আমাদের এই ওয়েবিনার কন্টিনিউ থাকবে। তো সবাইকে ধন্যবাদ, তিনজনকেই ধন্যবাদ। এবং তোদেরকে আমি হয়তো কোনোদিন পড়িয়েছিলাম, তো আমি নিজেকে খুব ধন্য মনে করি এর জন্য। এবং সিরিয়াসলি মানে এটা আমি যে তোদেরকে পেয়েছি অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে, এটা আমি গর্ববোধ করি। এটা মানে তোদেরকে আমি তোদের হেল্প করতে পেরেছি আমি জানি না, বাট তোরা আমাকে অনেক বেশি হেল্প করেছিস এই ইন্সপিরেশনাল কাহিনীগুলো দিয়ে। এবং আমার স্টুডেন্টদেরকে যারা এখন আছে তাদেরকে তোরা গাইড করে, এটা ওদের কাছে অনেক একটা বড় পাওনা। ওরা আমার কাছে পড়ে, ওরা আমার কাছে পড়াশোনা করে, নাম্বার পায়, পরীক্ষায় হয়তো নাম্বার পায় না বা মানে ভালো রেজাল্ট করে, ওদের মন ভালো হয়ে যায়, ওরা নেক্সট সেমিস্টারের জন্য প্রিপারেশন নেয় আবার। বাট ওদের এই গাইডেন্সটা খুব দরকার ছিল, যেটা তোরা আজকে দিয়েছিস। তো থ্যাঙ্কস টু অল অফ ইউ। ওকে, তো আজকের মতো আমরা সেশনটা এখানেই এন্ড করছি। নেক্সট দিন আবার দেখা হবে অন্য কোনো এক্সাম নিয়ে। ওকে, ততক্ষণের জন্য টাটা।